আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তামিমের আজ মনে আনন্দ হচ্ছে, যদিও চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ বিরক্ত নিতুর উপর। নবনীকে হারানোর পর থেকে তামিমের কাছে মনে হচ্ছে তাহেরা বেগমের সব ভুল স্পষ্ট হয়ে উঠেছে। শুধু সাহসের অভাবে মাকে কিছু বলতে পারছে না। যত দিন যাচ্ছে নবনীকে হারানোর ব্যথা ততই মাথাচাড়া দিয়ে উঠছে, আর ততই তামিমের মায়ের উপর রাগ হচ্ছে। এই জন্য নিতুকে কিছুতেই বাধা দিল না সে। তাহেরা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ছেলেকে নিরুত্তর দেখে তাহেরা বেগম সবচেয়ে বেশি কষ্ট পেলেন। বুঝতে পারলেন এই মেয়ে ছেলেকে বশ করে ফেলেছে। আক্রোশে তাহেরা বেগম নিজের রুমের দিকে চলে গেল। তাহেরা বেগম যাওয়ার পর তামিম নিতুকে বলল, মায়ের সাথে এরকম ব্যবহার করতে আমি তোমাকে নিষেধ করেছি নিতু, আমার এসব পছন্দ না। নিতু হাসতে হাসতে বলল, গ্রাম অঞ্চলে একটা কথা বলে মানুষ, জিংলা আনে চুলার মুখ, শাশুড়ি আনে বউয়ের মুখ। এটা আমার দাদি বলতেন। জিংলা মানে বাঁশের যে চিকন চিকন সরু ডাল আছে ওগুলোকে বোঝায়। আমি তো নিজে থেকে কিছু বলি না তামিম। আমি যথেষ্ট চেষ্টা করেছি মিলেমিশে থাকতে, কিন্তু তোমার মা সেটা চান না। ঝগড়া উনি শুরু করেন, তাই সমাপ্তি হয় আমাকে দিয়ে। আমার তো কারোর জন্য কোনো খাবার বানাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাসায় এতগুলো মানুষ থাকতে কেউ এগিয়ে আসে না আমাকে একটু সাহায্য করতে। তার উপর একটা নাস্তা সবার হয় না, এক একজনের পছন্দ এক এক রকম। সেটা তখন হয় যখন আমি রান্না করতে আসি। বিশ্বাস করো, ওদের সবার আলাদা পছন্দ, অথবা কেউ আমাকে হেল্প করতে আসে না, এটা নিয়েও আমার কোনো আপত্তি থাকতো না। আমার আপত্তি কেন তুমি জানো? তুমি খেয়াল করেছো, যখন হোটেল থেকে খাবার আনা হতো তখন দিশা লুবনা সোনামুখ করে খেত। দিশার তখন স্বাস্থ্য সচেতনতা আর থাকে না, তোমার বোনের এসব নকরাও থাকে না, বরং ওরা বেশ আগ্রহ নিয়ে বাহিরে সব রকম খাবার খেত। আসলে ওদের মেইন উদ্দেশ্য হলো আমাকে দিয়ে কাজ করানো। আমি একা কাজ করছি, এতেই ওরা পৈশাচিক আনন্দ পায়। আমার আপত্তি ঠিক এখানে তামিম। কেন ওরা আমাকে আপন ভাবতে পারে না? কেন এত রেষারেষি আমার সাথে? এই কারণেই আমি ওদের জন্য কোনো কিছু করতে চাই না। আমি যে ব্যাটারি চালিত পুতুল নই তা সবাইকে বুঝিয়ে দিতে চাই। আমার সাথে যে অন্যায় করে আমি তাকে ছাড় দেই না তামিম, সে যেই হোক। অন্যায়ের কাছে ছাড় নেই, জানো না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। তামিমের গলা শুকিয়ে গেল। যদি নিতু সত্যি নবনীর কথা জেনে যায় তবে সেদিন কি করবে এই ভেবে তামিম চিন্তায় পড়ে গেল। নবনী খেয়ে নিল, নিতু কিছুই খেল না। অফিসে যাওয়ার জন্য দুজনে রেডি হয়ে বের হতে যেতেই শুনতে পেল তাহেরা বেগম রুমে কোকাচ্ছেন ব্যথায়। নিতু আর তামিম দরজা ধাক্কাতে লাগলো। তাহেরা বেগম দরজা খুললেন না। নিতু তামিমকে বলল, তুমি অফিসে চলে যাও, আমি থাকছি। আমি দেখবো মাকে। দুজনে একসাথে অফিস মিস দেওয়ার কোনো মানে হয় না। তামিমের ইচ্ছে করলো নিতুকে বলতে, তুমিও চলো, কিছু হবে না মায়ের। এটা মায়ের পুরনো অভ্যাস। যত কিছুই হোক, জন্মদাত্রী মা। চাইলেও তামিম কিছু বলতে পারল না। তামিম চলে গেল। নিতু দরজার বাহিরে দাঁড়িয়ে অনবরত ডাকতে লাগলো তাহেরা বেগমকে। দিশা লোবনা কেউ ওকে দিয়েও দেখল না। নিতুর অফিস 10টা থেকে, ঘড়িতে এখন 10টা 30 বাজলো। তাহেরা বেগম রুমের দরজা খুলে বের হয়ে এলেন। সুস্থ স্বাভাবিক একজন মানুষ। একটু আগে ব্যথায় আর্তনাদ করার কোনো ছাপ তার মধ্যে নিতু দেখতে পেল না। তাহেরা বেগম নিতুকে যেন দেখতেই পাননি। এরকম করে রুম থেকে বের হয়ে চলে গেলেন দিশার রুমে। কিছুক্ষণ পর বাইরে থেকে খাবার এলো। নিতু সোফায় বসে দেখতে লাগলো কি অবলীলায় 3 জন মিলে হেসে হেসে খাবার খাচ্ছে। নিতু যেন এই বাসায় নেই। নিতু বুঝতে পারলো এইসব নিতুকে শাস্তি দেওয়ার একটা আয়োজন, নিতুকে অফিসে না যেতে দেওয়ার একটা চক্রান্ত। নিতু মনে মনে বলল, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনেরই নিয়ে যাবে সেই দিনের কাছে। অফিসে গিয়ে নবনী কিছুটা অবাক হলো। তার ডেস্ক পরিপাটি করে সাজানো। নবনী বিরক্ত হয়ে নিজের চেয়ারে বসলো। মেঘের এসব ব্যবহার নবনীর কাছে ভীষণ সস্তা কর্মকাণ্ড বলে মনে হয়। একটা মানুষ নিজের স্ট্যাটাস ভুলে এরকম করবে, একটা মেয়ের জন্য এসব ভাবতেই নবনীর বিরক্ত লাগে।
কয়েকদিন ধরে প্রতিদিন সকালে ফ্ল্যাটের দরজা খুললেই একটা ফুলের তোড়া দেখা যায়। দরজার সামনে একটা কার্ডে লেখা থাকে নবনীতা। নবনীর কাছে এসব ব্যবহার নিতান্তই বাচ্চামি লাগে। এসব ফুল, গিফট, টেক্সট, ইমোশনাল কথা দিয়ে টিনেজ মেয়েদের পটানো যায় সহজে, কিন্তু জীবনে যে নবনীর মতো তিক্ত অভিজ্ঞতার শিকার, যে জীবনের কঠিন রূপ দেখে ফেলেছে, তাকে কি এসব দিয়ে ইমপ্রেস করা যায়? অবশ্য মেঘের দোষ নেই। সে বেচারা তো জানে না যাকে সে এত ভালোবাসে তার একটা তিক্ত অতীত আছে। মেঘ ভাবে তার এসব পাগলামি দেখলে নবনী ইমপ্রেস হবে। নবনীকে ইমপ্রেস করতে অন্যের সাহায্য নিয়েও চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মেঘের রাগ হয় ভীষণ, বুকে ভীষণ ব্যথা হয়। একটা মেয়ের জন্য নিজের ক্লাস ভুলে গেছে সে, অথচ মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। চরম হতাশ হয়ে মেঘ রাত কাটায় অনিদ্রায়। মেঘ আজ অফিসে এসেছে দেরি করে। বাসায় বসে ক্যামেরায় নবনীকে দেখছিল। দেখতে দেখতে কখন যে বেলা 12টা বেজে গেল মেঘ টেরই পেল না। এতক্ষণে নবনী একটা বারো মাথা তুলে মেঘের কেবিনের দিকে তাকায়নি। মেঘের ভীষণ কষ্ট হলো। একটা মেয়ে এতটা নির্লিপ্ত কিভাবে হয়? মুখোমুখি একটা মানুষ বসে যাকে চোখ তুলে তাকালেই দেখতে পায় সে জলজ্যান্ত মানুষটা আজকে নেই। একবার কৌতূহলী হয়েও তাকাবে না সে? অফিসে এসে নবনীর দিকে না তাকিয়ে নিজের কেবিনে গিয়ে বসলো। ভেতর থেকে কেবিনের পর্দা টেনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বাহিরে নবনীকে দেখতে লাগলো ল্যাপটপে। যে চেপে গেছে তার। কতক্ষণ নবনী তার কেবিনের দিকে না তাকিয়ে থাকে এটা সে দেখতে চায়। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে চলে গেল। মেঘ ক্যান্টিনের ক্যামেরাতে এবার নবনীকে দেখতে লাগলো। পাউরুটি আর ডিম খাচ্ছে নবনী। খাচ্ছে যেন শুধু খাওয়া দরকার তাই বলে। খাবারের প্রতি কোনো আগ্রহ নেই তার মূলত। তামিম বসেছে নবনীর থেকে কিছুটা দূরে। নিতু বসেছে নবনীকে পেছন করে। খাওয়ার ফাঁকে ফাঁকে তামিমের দৃষ্টি নবনীর দিকে ঘুরে যাচ্ছে। মেঘের প্রেমিক হৃদয় তাদের জ্বলে পড়ে যাচ্ছে। নবনী কোনো মতে খাবার শেষ করে যেন পালিয়ে এলো। এসে নিজের ডেস্কে মাথা গুজে বসে রইল। নিতু আর তামিমের থেকে পালাতেই নবনী তাড়াতাড়ি চলে এসেছে। কি পরম ভালোবাসা নিয়ে নিতু তামিমের জন্য কফি নিয়ে আসে। খাবারের সময় পানি ঢেলে দেয়। নবনী তাকাতে চায় না, তবুও তাকিয়ে ফেলে। বুকের ভিতর কাঁপতে থাকে। নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে নবনী ভাবে এরকম ছোট ছোট যত্ন নবনী করতে জানতো না বলেই হয়তো আজ তার জায়গায় নিতু। দাঁতে দাঁত চেপে মেঘ দেখতে লাগলো সব। ভেতরে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছে। মনে মনে প্রতিজ্ঞা করলো একবার শুধু তোমাকে পাই, বিশ্বাস করো 24 ঘন্টা তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। সন্ধ্যায় অফিস ছুটি। বের হবার জন্য সব গোছাতে যেতে এই প্রথমবারের মতো নবনীর মনে হলো আজকে মেঘ একবারও তাকে ডিস্টার্ব করেনি। কোনো কিছুরই অজুহাত দিয়ে কেবিনে ডাকেনি। কাজ দেখিয়ে দেওয়ার জন্য নবনীর পাশে এসে দাঁড়ায়নি। ভাবতে ভাবতে নবনী মেঘের কেবিনের দিকে তাকালো। কতক্ষণ তাকিয়েছিল? বড়জোর 3 থেকে 4 সেকেন্ড। এতেই কেবিনের ভেতর থেকে মেঘের আনন্দের সীমা রইল না। ভেতরে জমে থাকা সব অভিমান নিমিষেই হাওয়া হয়ে গেল। এক পলক তাকাতেই মেঘের মনে হলো তার চাতকের মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বাসায় যাবার পথে শিমলা কল দিল নবনীকে। আগামীকাল নীরের জন্মদিন। নবনীকে সকাল 7টার মধ্যেই শিমলাদের বাসায় যেতে হবে। নবনী অফিসের কথা বলতেই শিমলা বলল, তোমার ছুটি আমি মঞ্জুর করে রেখেছি। প্লিজ প্লিজ না করো না। আমার তো তেমন কেউ নেই তুমি ছাড়া। খুব ছোট করে আয়োজন করব, প্লিজ নবনী। নবনীর ইচ্ছে করলো বলতে যে সে যাবে না, কিন্তু কেন জানি বলতে পারলো না। শিমলা তাকে এত বেশি পছন্দ করে যে নবনীর পক্ষে শিমলার আবদার প্রত্যাখ্যান করা সহজ হলো না। আস্তে করে বলল, ঠিক আছে যাব, তবে প্লিজ আমাকে যাতে কেউ বিরক্ত না করে। শিমলা বুঝতে পারলো নবনীর সমস্যা মেঘকে নিয়ে। শিমলা আশ্বস্ত করে বলল, না তেমন কিছু না, তুমি প্লিজ সকালে চলে এসো। আমাকে হেল্প করার মতো তো কেউ নেই, আর মেহমান আসবে সবাই সন্ধ্যাবেলায়। নবনী ঠিক আছে বলে ফোন রেখে দিল। তারপর একটা বাচ্চাদের খেলনার দোকানে গিয়ে নিজের জন্য কিছু গিফট কিনলো। রাতে মেঘ কল দিল না নবনীকে। নবনী অবাক হলো ভীষণ মেঘের কল না পেয়ে। সারা রাতে মেঘ একটা টেক্সটও করেনি। নবনী এবার ভীষণ অবাক হলো। সারা দিনেও মেঘ নবনীর সাথে কথা বলার চেষ্টা করেনি, এখন রাতেও না। মেঘের কি শরীর খারাপ?
আজ অফিসেও এসেছে দেরি করে, কি হয়েছে আজ? তারপর নবনীর মনে হলো হয়তো মোহ কেটে গেছে মেঘের, তাই আর আজ নবনীর সাথে কথা বলতে চাচ্ছে না। 7-5 ভাবতে ভাবতে নবনী ঘুমিয়ে গেল। সকালে উঠে হালকা নাস্তা করে নবনী সিমলার বাসার জন্য রওনা দিল। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যেতেই নবনী ছোটখাটো একটা ধাক্কা খেল যেন। বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। এক পাশে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসা লোকদের স্টেজ সাজাচ্ছে, মরিচবাতি, বেলুন, রঙিন নেট দিয়ে সব সাজানো হচ্ছে। অন্য পাশে রান্না বান্নার জন্য সব গোছানো হচ্ছে। নবনীর মনে হলো ভুল করে সে হয়তো কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। শিমলা যেন নবনীর অপেক্ষায় ছিল। ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল শিমলা, তারপর বলল, আমি তোমাকে অনেক মিস করেছি নবনী। নবনীর লজ্জা লাগলো শিমলার এরকম কথায়। কোথায় তার অবস্থান আর কোথায় শিমলার? আজকাল কেউ নবনীকে আপন করতে চাইলে নবনীর ভীষণ ভয় হয়। মনে হয় ঠিকই একদিন তাকে ছুঁড়ে ফেলে দিবে। শিমলার এই উচ্ছ্বাস দেখে নবনী আবারও তাই মনে হলো। ঘর পোড়া গরুর সিন্দুরে মেঘ দেখলে এমনি এমনি ভয় পায় না। শিমলার সাথে বাসার ভিতরে ঢোকে নবনী আরেকবার চমকালো। বাসা ভর্তি মেহমান, দেখে মনে হচ্ছে সবাই অভিজাত পরিবারের মানুষ। সেখানে নবনী কিছুই না। এতক্ষণের লজ্জা অস্বস্তিতে রূপ নিল। সবাই নবনীর দিকে তাকিয়ে আছে। নবনী এখানে দুজনকে চিনে শুধু, একজন শিমলার মা, আরেকজন শিমলার মামি, মেঘের মা। সেদিন শিমলা রাতে নবনীকে কল দিয়ে বলেছেন মেঘের মায়ের কথা। মাসুমা বেগম মুখে ফেস প্যাক দিয়ে, চোখে 2 আইস শসা দিয়ে শটান হয়ে শুয়েছিল। নবনীর নাম শুনতেই চোখ থেকে শসা সরিয়ে তাকালেন। টিয়া কালার শাড়ি পরা মেয়েটির দিকে তাকিয়ে মাসুমা বেগমের মন আনন্দে ভরে উঠল। উঠে গিয়ে নবনীকে নিয়ে এলেন তার কাছে। সোফায় জায়গা খালি নেই, কেউ শুয়ে আছে তো আবার কেউ বসে আছে। মাসুমা বেগমের পাশে একটা মেয়েও মুখে ফেস প্যাক দিয়ে শুয়েছিল। মাসুমা বেগম ঠেকিয়ে বললেন, এই মেঘলা, সর এখান থেকে, নবনী এসেছে, ওকে বসতে দে। মেঘলা নামের মেয়েটার চোখ থেকে শসা সরিয়ে নবনীর দিকে তাকালো, তারপর উঠে ফ্লোরে বসলো। মাসুমা বেগম ফিসফিস করে বললেন, আমার মেয়ে মেঘলা, বুঝছো, ভীষণ ভয় পায় আমাকে। নবনী কিছু না বলে মুচকে হাসলো। মাসুমা বেগম দুনিয়ার সব কথা নিয়ে বসলেন। নবনী জিজ্ঞেস করলো, আপনার ছেলে স্বামী ওনারা আসবেন না? মাসুমা বেগম মুখ বাঁকিয়ে বলল, ওদের কথা আর বলো না, আমার কোনো সম্পর্ক নেই ওদের সাথে। আমার ছেলে নাকি ওর অফিসের একটা মেয়েকে ভালোবাসে। পছন্দ মানে যেই সেই পছন্দ না, একেবারে তোমাকে না পেলে মরেই যাবো টাইপ পছন্দ, বুঝলা? কিন্তু মেয়ে নাকি কিছুতেই পাত্তা দেয় না। ঠিকই তো করেছে মেয়েটা, ওর মতো ধলা বিলাইরে একটা শিক্ষিত মেয়ে কেন পাত্তা দিবে বলো তো? আর ওর বাবা আছে না সাথে, নিজে তো ছ্যাঁকা খাওয়া মানুষ, এখন সে চাচ্ছে তার পরিবারেরও সেই ধারাবাহিকতা বজায় থাকুক। এজন্য ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছে সে। তোমাকে একটা গোপন কথা বলি শোনো মা, সেদিন বেশি দূরে নেই যেদিন ওরা বাপ ছেলে একসাথে মিলে গান গাইবে, ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর হাহাকার করে। বলতে বলতে মাসুমা বেগম হা হা করে হাসতে লাগলেন। নবনীর ভীষণ লজ্জা লাগলো। উনি যদি জানে সেই মেয়েটাও নিজেই, তাহলে কি মনে করবে? মাসুমা বেগম হাসি থামিয়ে বললেন, শোনো মা, আমার ছেলে হচ্ছে উন্নত প্রজাতির উচ্চ শিক্ষিত গাধা। এর মাথায় একবার যেটা ঢোকে সেটা আর বের হয় না। নিজের লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত বাপের মতো হাল ছাড়ে না। তবে গাধা হলেও মানুষ হিসেবে সে কিন্তু খারাপ নয়। নবনী কিছু বলতে পারলো না। মাসুমা বেগম এবার ফিসফিস করে বলল, এবার তোমাকে আর একটা সিক্রেট বলি মা, ওই গাধা তো এই প্রেমে কিছুতেই সফল হতে পারবে না। আমি চক করে আছি মেয়েটাকে সেটা জানার জন্য। আমি নিজে গিয়ে ওর প্রেমে ভাঙানি দিব। তাহলে ওর বাপ আমারই থ্রেট দেয়, কিছুদিনের মধ্যে ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে সে নাকি নাতি নাতনি দেখবে, আমাকে নাকি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিবে। ভাবতে পারছো তুমি? এই মাসুমা বেগমকে নিয়ে ওই লোক এই কথা বলল। আমি কি যেই সেই মানুষ? আমিও তাই ঠিক করেছি নিজের পছন্দের মেয়ের সাথে আমি ছেলেকে বিয়ে দিব। তারপর মেঘের বাবাকে দেখিয়ে দিব আমি মাসুমা বেগম কি চিজ। নবনীর সারা শরীর ঘামতে লাগলো এসব শুনে। কিছুক্ষণ পর শিমলা এসে নবনীকে নিয়ে গেল নাস্তা করার জন্য। নবনী উপরে উঠে শিমলাদের ঘরের দিকে যাবে, সেই সময় শুনতে পেল কোনো নারী কণ্ঠ বলছে, প্লিজ মেঘ, প্লিজ, আমাকে আর কতদিন ঘুরাবি এইভাবে? আমি সত্যি পারছি না আর
তোকে ছাড়া। এবার একটু আমার দিকে তাকিয়ে দেখ না একবার। বলতে বলতে মেয়েটা হাঁচি দিতে লাগলো। মেঘ বিরক্ত হয়ে বলল, তোর সাথে প্রেম কোনো মানুষ করবে? সারাদিন হাঁচির উপরে থাকিস, দেখা যাবে বিয়ের পর তোর সাথে আমি একান্ত সময় কাটাতে যাবো, সেই সময় তুই হাঁচতে থাকবি আর আমার মেজাজ যাবে বিগড়ে। এইসব আমি সহ্য করতে পারবো না রুনা। রুনা কিছুটা দমে গিয়ে বলল, তুই তো জানিস আমার ডাস্ট অ্যালার্জির কথা, এই জন্য আমার হাঁচি পায়। এই জন্য তুই এইভাবে আমাকে প্রত্যাখ্যান করবি? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। ছোটবেলার পুতুল খেলার সময় থেকে আমি তোকে ভালোবাসি, তোর প্রেমে দিওয়ানা। সব সময় তুই এসব নিয়ে আমাকে কথা শোনাতি। তোর সব কথা শুনেও আমি তোকে ভালোবাসি বলে তোর পিছনে পড়ে আছি। মেঘ, আমাকে ফিরিয়ে দিস না। মেঘ গম্ভীর হয়ে বলল, আমি জানি রুনা তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই জানিস না আমিও অন্য একজনকে ভালোবাসি। শুধু ভালোবাসি না রুনা, প্রচণ্ড রকম ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম রাস্তায়, আমার গাড়ি থেকে কাদা ছিটকে গিয়ে তার সারা শরীর নোংরা হয়ে গেল। লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে আমার যে কি হলো আমি জানি না। কবিগুরুর মতো আমি ওর চোখে আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। যেই সেই সর্বনাশ না রে, একেবারে সর্বগ্রাসী সর্বনাশ। ওকে দেখার পর এক সপ্তাহ আমার মাথা শুধু ঝিমঝিম করতো। তারপর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, ইনসোমনিয়া হয়ে গেল। এক সপ্তাহের মতো আমি জ্বরে ভুগেছি রুনা, নবনীতাকে ভেবে ভেবে। জ্বরের ঘোরে আমি শুধু নবনীতাকেই রেখে গেছি। বারবার মনে হতো নবনীতা যদি একটা বার আমার কপালে হাত রাখতো তবে আমার জ্বর সেরে যেত। কেউ জানে না মেঘলা ছাড়া, শুধু মেঘলা জানে আমার শরীর কতটা খারাপ হয়ে গেছে। রাত ভোরে মেঘলা আমার মাথায় পানি দিত। লজ্জায় বাবা মাকে এসব বলতে পারিনি, জানতে পারলে ওনারা সবাই কষ্ট পাবে। তুই জানিস না রুনা, আমার মতো এরকম একজন ইগো নিয়ে থাকা মানুষ রাতে বাসায় না এসে নবনীতার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকি তাকে একবার দেখার জন্য। আমি খেতে পারি না রুনা, ঘুমাতে পারি না। আমার চোখে নিচে তাকিয়ে দেখ, কালি পড়ে আছে। আমার কাছে ধ্যান জ্ঞান সব হয়ে গেল নবনীতা। আমি ছ্যাঁচড়া ছেলেদের মতো ওকে কল দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্বও করতে থাকি। ভালোবাসা মনে হয় এরকমই হয় রুনা। আমি মনে হয় পাগল হয়ে গেছি রুনা। নবনীতাকে না পেলে আমি একেবারে পাগলই হয়ে যাব। আমার অফিসের কাজে মন বসে না রে, নবনীতা ছাড়া কিছু মাথায় ঢোকে না। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে রুনা, ওরা আমাকে ডাকে চণ্ডীদাস বলে। আমি আমি অবশ্য সব গায়ে মাখি না, যা ইচ্ছে বলুক, তবুও আমার নবনীতাকে চাই। প্রেমে পড়লে মানুষ তার স্বাভাবিক চিন্তা ভাবনাও হারিয়ে ফেলে, লোক লজ্জা ভুলে যায়। আমিও সব ভুলে গেছি। আমি তোর ভালোবাসা বুঝতে পেরেছি। আশা করছি তুইও আর কখনো আমাকে এইসব নিয়ে কথা বলতে আসবি না। আমি তোর আবেগকে সম্মান করি। তুই আমার ফুফাতো বোন, সেই সম্পর্ক আজীবন অটুট থাকুক, এর বাইরে আর কিছুই মনে রাখিস না। নবনীর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিমলা নবনীকে আসতে না দেখে আবারও নিচের দিকে তাকাচ্ছিল। সিঁড়ির উপরে দেখলো নবনী দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হয়ে। শিমলা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা নবনী? নবনী মাথা নেড়ে বলল, না, চলুন। নবনীর লুডুস নিয়ে ঘাটাঘাটি করছিল। সেই সময় মেঘলা এলো উপরে। নবনীর পাশে বসে শশা খেতে খেতে বলল, ভাবি, আমি জানি তুমি যে আমার ভাইয়ের পছন্দ করা সেই মেয়ে, শুধু মা জানে না। ভয় পেও না, মাকে আমি বলবো না কিছু। নবনীর চামচ নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। মেঘলা ফিসফিস করে বলল, আর একটা কথা শোনো ভাবি, আমার মা একটু পাগলাটে টাইপের, তো এই জন্য কাউকে তার ভালো লাগলে তার কাছে সব কথা বলে দেয়। আমার মা মনে মনে ভাইয়ের জন্য পাত্রী হিসাবে কাকে পছন্দ করেছে জানো? তোমাকে। বলেই মেঘলা শশা নিয়ে গান গাইতে গাইতে চলে গেল। নবনীর মেরুদণ্ড পেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। নবনী হতবিহ্বল হয়ে বসে আছে। সেই মুহূর্তে মাসুমা বেগম এলেন। নবনী পাশে এসে বললেন, ঘটনা না তো একটা ঘটে গেছে। আমার গাথাটা নাকি আজকে সন্ধ্যায় গান গাইবে নীরের জন্মদিন উপলক্ষে। তার সাগরেদরা সবাই কলকবজা যন্ত্রপাতি নিয়ে তো হাজির। আচ্ছা নবনী, কোন ব্র্যান্ডের তুলা ভালো হবে সবার কানে গুঁজে দেওয়ার জন্য? আমি অলরেডি অ্যাম্বুলেন্সের জন্য কল দিয়ে রেখেছি। খোদা না করুক ও সারের মতো গলার গান শুনে যারা অসুস্থ হয়ে যাবে তাদের তো হসপিটালাইজড করতে হবে ইমিডিয়েটলি। আমি অনুষ্ঠান শুরু হলে সবার কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে নিব। আমার ছেলের গান শুনে কেউ বিরক্ত হলে যেন নিজ গুণে ক্ষমা করে দেয়। মা হিসেবে ছেলের জন্য এটুকু তো আমি করতেই পারি, তাই না?
নবনী নিজের হাসি থামাতে না পেরে হাসিতে লুটিয়ে পড়ল। মাসুমা বেগম আগ্রহ নিয়ে নবনীকে দেখতে লাগলেন। সারা দিন ধরে মেহমান আসতে লাগলো। নবনী শিমলাকে সাহায্য করতে লাগলো নাস্তা বানাতে। মেঘের সামনে পড়ার ভয়েই নবনী কিচেনে নিজেকে আটকে রেখেছে। শফিক আহমদ এলেন বিকেলে। শিমলা নবনীকে এক গ্লাস জুস করতে বলে নিজের নাস্তা সাজাতে লাগলো। নবনী জুস বানিয়ে ট্রেতে রাখার জন্য নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে নীর ছুটে এলো। এসেই নবনীকে জড়িয়ে ধরে বলল, মিস এসে দেখে যান, আমি অ্যাকুরিয়ামে একটা ইলিশ মাছের চাষ করেছি আমি। নীরের ছুটে এসে জড়িয়ে ধরার জন্য জুস উপচে নবনীর পরনের শাড়িতে পড়ল। পরনের শাড়ি সামনের দিক পুরো ভিজে গেল। নবনী কিছু বলার আগে শিমলা তেড়ে এলো ছেলেকে মারার জন্য। নবনী গিয়ে নীরকে আড়াল করে বলল, আহা, এত উত্তেজিত হবার কি আছে? শিমলা বলল, ওর দুষ্টুমি ভীষণ বেড়ে গেছে নবনী। আজ যদি জুসের জায়গায় কফি হতো কি দুর্ঘটনা ঘটতো বলো তো। নবনী হেসে বলল, ঘটেনি তো, তাহলে এখন এত রাগ হবার কিছু নেই, আমি শাড়িটি ধুয়ে নিলেই হবে। শিমলা ভ্রুকুচকে বলল, পাগল হয়েছো তুমি? এই শাড়ি তুমি পরে থাকবে? তাছাড়া গোসল না করলে স্বস্তি পাবে না। জুসের জন্য পুরো শরীর চটচটে হয়ে থাকবে। আসো আমার সাথে, আমার শাড়ি পরবে তুমি গোসল করে। নবনী বলল, লাগবে না, বাসায় গিয়ে গোসল করে নিব, এখন এটা ধুয়ে পড়লেই হবে। শিমলা মুখ কালো করে বলল, ভয় পেও না, আমার কোনো ছোঁয়াচে রোগ নেই, আমি সম্পূর্ণ ফিট। আমার মেডিকেল রিপোর্ট তোমাকে দেখাতে পারি। তাও যদি তোমার অস্বস্তি হয় বলো, আমি নতুন শাড়ি কিনে আনবো তোমার জন্য। নবনীর লজ্জা পেল ভীষণ। শিমলার হাত চেপে ধরে বলল, ছি, কি বলছেন এসব? আমি কি এসব ভেবে বলেছি নাকি? আচ্ছা দিন, আপনার শাড়ি পরবো। শিমলা খুশি হয়ে নবনীকে নিয়ে গেল নিজের রুমের দিকে। নবনী আর চোখে চারিদিকে তাকিয়ে দেখলো মেঘকে কোথাও দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত নবনী মেঘের সামনে পড়েনি। সকালে মেঘের বলা কথাগুলো শোনার পর থেকে নবনীর ভীষণ লজ্জা লাগতো মেঘের সামনে যেতে। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছে। তার জন্য কখনো কেউ এভাবে কষ্ট পাবে তা নবনী কখনো ভাবেনি। কিন্তু তার পক্ষেও তো সম্ভব না এরকম কিছু মেনে নেওয়া। একবার আঘাত পাওয়ার পর থেকে নবনী বিশ্বাস করে সম্পর্ক হতে হয় সমানে সমানে। উঁচু আর নিচুতে কখনো সম্পর্ক টিকে থাকে না। সেখানে মেঘ হচ্ছে দূর আকাশের চাঁদ। সে বামন হয়ে চাঁদের দিকে তাকানোর সাহস পায় না। হাত বাড়ানো তো সে পরের ব্যাপার। তাছাড়া তার পোড়া অতীতের কথা জানতে পারলে মেঘের মনে আর এই ভালোবাসা থাকবে না। ভাবতে ভাবতে শিমলার রুমে চলে গেল। শিমলা আলমারি খুলে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। নবনী হেসে বলল, আপনিই পছন্দ করে নিন না। শিমলা কিছুক্ষণ ভেবে একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি বের করে দিল। মেঘের প্রিয় রং ল্যাভেন্ডার কালার। আজকের অনুষ্ঠানের জন্য মেঘ আর নীর ম্যাচিং করে পাঞ্জাবি এনেছে ল্যাভেন্ডার কালারের। শিমলা নবনীকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। নবনী ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নবনী। নিজের কি কি খুঁত আছে তা বের করার জন্য খুঁজে পেল কপালের একপাশে ছোট্ট একটা কাটা আছে। নাকে অনেক ব্লক হেড জমেছে। থুতনিতে একটা ব্রণ, একটা গজ দাঁত। কিছুতেই তাকে নজর কাড়া সুন্দরী বলে দাবি করা যায় না। তবে কেন মেঘ তার প্রেমে পড়ল? মেঘের পাশে তাকে কিছুতেই মানায় না। হ্যান্ডসাম মেঘ, হাজার হাজার মেয়েদের ক্রাশ। কত ধনের দুলালি তাকে নিয়ে স্বপ্ন দেখে, সেখানে নবনীকে এও কি সম্ভব কখনো? নবনী গুনগুনিয়ে গান গাইতে লাগলো। মেঘ এসেছে শিমলার রুমে ড্রেস চেঞ্জ করতে। পরনের কাপড় বদলে পাঞ্জাবি পরে নিল। তারপর চুল পেছনে দিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো। কোন দিক দিয়ে সে অসম্পূর্ণ মেঘটা খুঁজতে লাগলো। কেন তবে সে নবনীর মন পাচ্ছে না? একটা মেয়েকেই তো সে ভালোবাসতেছে। কখনো তো কোনো মেয়ের সাথে ভাব জমাতেও চায়নি। সব সময় মেয়েদের এড়িয়ে চলেছে, নিজেকে শুদ্ধ রাখতে চেয়েছে। সে যার তার জন্য নিজেকে স্বচ্ছ রেখেছে। তবে কেন নবনী তাকে পছন্দ করছে না? কি করলে নবনী তাকে পছন্দ করবে? ভাবতে ভাবতে বাথরুমের দরজা হুট করে খুলে গেল। চমকে উঠে মেঘ পিছনে তাকালো। মেঘকে দেখে নবনী যেন জমে গেল। যার ভয়ে সারাদিন লুকিয়েছিল, শেষ পর্যন্ত কিনা তার সামনেই পড়তে হলো। সদ্য গোসল করে আসা নবনীর দিকে তাকাতেই মেঘের কেমন প্রশান্তি অনুভব হলো। ভেজা মুখের দিকে তাকিয়ে নবনীকে তার কাছে শিশিরিয়ে ভেজা সাদা গোলাপের মতো মনে হচ্ছে।
কি স্নিগ্ধ মুখখানা, প্রসাদনী বিহীন মুখটা যেন ভীষণ কোমল। মেঘ সবচেয়ে বেশি অবাক হলো নবনীর চুল দেখে। এক মাথা ঘন কালো চুল নবনীর কোমর পর্যন্ত, দেখে মনে হচ্ছে ভীষণ সিল্কি। নবনী কি করবে বুঝতে পারল না। ইচ্ছে করলো এক ছুটতে গিয়ে বাথরুমে লুকিয়ে যেতে, কিন্তু তাতে মেঘের অসম্মান হবে। তাছাড়া সে পা নাড়াতে পারছে না কোনো। মেঘ 2 পা এগিয়ে গিয়ে বলল, তোমাকে দেখার পর থেকে কিরকম গন্ডগোল হয়ে গেল সমস্ত জীবন। ওলট পালট হয়ে গেল সব কিছু, সম্পূর্ণ হারিয়ে ফেললাম। বুঝ খেই চিন্তাসূত্র হয়ে গেল, বিশৃঙ্খল এলোমেলো। তারপর বের হয়ে গেল রুম থেকে। নবনীর জড়তা বুঝতে পেরে মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না। মেঘের ভীষণ ইচ্ছে করছিল নবনীর ভেজা চুল একবার ছুঁয়ে দিতে। নবনীকে ছোঁয়ার দুঃসাহস মেঘের হয়নি, সে ইচ্ছেও করেনি। বাহিরে এসে মেঘ আর দাঁড়ালো না, সোজা বাগানে চলে গেল সে। নবনী বের হলে তাকে দেখলে হয়তো বিব্রত হবে। নবনীকে বিব্রত করতে মেঘ চায় না। যাকে ভালোবাসা যায় তার সুবিধার জন্য, স্বস্তির জন্য নিজের ইচ্ছেটা বিলীন করে দেওয়ার যায়। প্রচন্ড ইচ্ছে থাকার পরেও তাই মেঘ আর নবনীর সামনে দাঁড়িয়ে থাকলো না। মেঘ বের হতেই নবনী ছুটে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। এতক্ষণ তার যেন নিঃশ্বাস বন্ধ হয়েছিল। ভয়ে গলা শুকিয়ে গেল নবনীর। নবনী ভেবেছিল সুযোগ পেয়ে মেঘ হয়তো নবনীকে ভালোবাসার জন্য ফোর্স করবে, কিন্তু নবনীর বিব্রতা দেখে মেঘ চলে যাওয়ায় নবনী ভীষণ কৃতজ্ঞ হলো। মেঘের ব্যবহারে সে মুগ্ধ হলো মেঘের উপর। চুল খোপা করে নবনী বের হলো রুম থেকে। উকিঝুঁকি মেরে দেখলো মেঘ কোথাও আছে কিনা, কিন্তু দেখতে পেল না বাহিরে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নবনী। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলো মেঘ স্টেজে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। নবনীর ভীষণ ভালো লাগলো এই ব্যাপারটা। প্রথমবারের মতো নবনীর মনে হলো যতটা খারাপ ভেবেছে সে, লোকটা ততটাও খারাপ নয়। নবনী আর শিমলার ঘর থেকে বের হলো না বাকি সময়। সন্ধ্যায় কেক কাটার পর গানের অনুষ্ঠান শুরু হলো। নবনী কোণের একটা চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর নবনী চমকে গেল পুরো বাগান মানুষে ভর্তি হয়ে যেতে দেখে। মেঘের গান শুনতে 1000-এর বেশি মানুষ এসেছে। নবনী ভীষণ অবাক হলো। মেঘ এসে নবনীর পাশে বসে বলল, অবাক হচ্ছ ভাবি? ভাইয়া একসময় ভীষণ ভালো গান গাইতো, নিজে একটা দলও গঠন করেছে, তারপর নিজে গান ছেড়ে দিয়েছে, শুধু আজকে তোমার জন্য গান গাইবে। নবনী ভীষণ লজ্জা পেল। কারো কাছে সে এতটাই স্পেশাল হবে কখনো সে ভাবেনি। মেঘ স্টেজে উঠে দাঁড়াতেই সবাই চিৎকার করে উঠল। হাত তুলে মেঘ সবাইকে থামতে বলল। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে আমি একটা গান গাইবো খালি গলায়। একটা মেয়েকে আমি ভীষণ ভালোবাসি, এতটাই ভালোবাসি যে বলতে গিয়ে মেঘের গলা ধরে এলো। তারপর বলল সে, আজ এখানে উপস্থিত আছে, শুধু তাকে উদ্দেশ্য করেই আমি আজ গাইবো, কোনো মিউজিক হবে না। তারপর খালি গলায় মেঘ গাইতে শুরু করলো। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমে মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে,
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। গান গাইতে গিয়ে মেঘের গলা বুঝে এলো, দু চোখ নিজের অজান্তেই ভিজে গেল। মেঘের কান্না সবাই অনুভব করতে লাগলো। মেঘের একটু লজ্জা লাগলো না এতে। সে কে, তার স্ট্যাটাস কি, কিছুই ভাবলো না। মনের সব আবেগ দিয়ে গাইলো আজ। গান শেষ করতেই হাততালির উড়োহুড়ি পড়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করে আনন্দ প্রকাশ করতে লাগলো। মেঘের বুকের ভেতর ভীষণ পড়তে লাগলো। নিজেকে মনে হলো ভীষণ অসহায়। কাউকে কিছু না বলে মেঘ নেমে গেল স্টেজ থেকে। মাসুমা বেগম টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে নবনীর পাশে এসে দাঁড়ালো। নবনীর হাত চেপে ধরে বলল, দেখলে মা, আমার গাধা ছেলেটার কাণ্ড দেখলে? মানুষ কাউকে এরকম ভালোবাসে নাকি? আমার ছেলেটা যে সত্যি সত্যি কাউকে এতটা ভালোবাসে আমি তো আগে বুঝিনি মা। বুঝলে আমার ছেলেকে এত কষ্ট পেতে দিতাম না আমি। আরো আগেই ওর মেয়ের কাছে গিয়ে তাকে ভিক্ষা চাইতাম আমার মেঘের জন্য। আমার ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে, অথচ মা হয়েও এতদিন আমি এটা বুঝলাম না। নবনীর নিজের চোখও ভিজে গেল মেঘের গান শুনে। নিজেকে ভীষণ অপরাধী মনে হলো তার। বুকের ভেতর কেমন একটা ব্যথা হচ্ছে। কি করবে সে? ক্যান্টিনে বসে নবনী কফিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। এরা কফি বেশ ভালো বানায়। নবনীর আজকাল কফি ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। নিজের সাথে নিজে যুদ্ধ করে পারছে না। আর কেন জানি সে মেঘের দিকে তাকাতে পারে না কিছুতেই। তার নিজের কাছে নিজেকে বিরক্তিকর লাগে। একটা জীবনে এত নাটক কেন তার সাথেই ঘটলো? কি হতো যদি বাবা তাদের লেভেলের কোনো পরিবারে তাকে বিয়ে দিত? 3 বেলা মাছ ভাত না হলেও ডাল ভাত খেয়ে তো স্বামী সংসার নিয়ে তার জীবন কাটিয়ে দিতে পারত। না হয় ঘরখানা আধ ভাঙ্গা হতো, জানালার শিক ভাঙ্গা থাকতো, ঝড় এলে ঘরের চাল উড়ে যাওয়ার ভয় থাকতো, বৃষ্টি এলে চালের ফুটো দিয়ে পানি পড়তো, জ্যোৎস্না রাতে ঘর ভেসে যেত বাঁধ ভাঙ্গা চাঁদের আলোয়, তবুও মনে সুখ থাকতো। দিন শেষে ক্লান্ত একজন তাকে বউ বলে ডেকে কাছে টেনে নিত। জীবনে তামিম নামে কোনো কালো অতীত থাকতো না। মেঘ নামের একটা ভাবনা থাকতো না। মেঘের কথা শুনলেও নবনীর বুক ধড়ফড় করে। নবনীর সামনের চেয়ারে এসে নিতু বসে পড়ল 1 প্লেট লুডুস নিয়ে। তারপর খেতে খেতে নবনীকে জিজ্ঞেস করলো, আপনি তো স্যারের বিয়ে, তাই না? আসলে আমার ডেস্ক 7 তলায় তো। আপনি আসার আগে যদিও একই ফ্লোরে ছিলাম আমি আর আমার হাজবেন্ড, কিন্তু বিয়ের পর দিন থেকে আমাদের দুজনকে 2 ফ্লোরে দেওয়া হয়েছে। তাই আপনার সাথে ওভাবে কথা বলা হয়ে ওঠেনি। আমি আর আমার হাজবেন্ড এই অফিসে জব করি। বাই দ্য ওয়ে, আমি নিতু। আপনি? নবনী শুকনো হেসে বলল, নবনী। নিতু কিছুক্ষণ নবনীর দিকে তাকিয়ে বলল, 1 সেকেন্ড, আপনাকে মনে হচ্ছে অন্য কোথাও দেখেছি, মনে পড়ছে না। নবনীর হাসি পেল ভীষণ। ইচ্ছে করলো বলতে, মনে পড়বে না তো? আমি জানি মিসেস নিতু, আমার সংসার আপনার হয়ে গেল, আমার জীবন আপনার জন্য তছনছ হয়ে গেল। আপনি তা জানবেন না কিছুতেই। নিতু কিছুক্ষণ ভেবে বলল, আমি ভুল না করলে থাকলে আপনি আর আমরা একই বিল্ডিং এ একই ফ্লোরে থাকি। এম আই রাইট? নবনী হেসে বলল, হ্যাঁ,
নিতু চোখ বড় করে তাকিয়ে বলল, কি আশ্চর্য বলুন তো, একই ফ্লোরে থাকি আমরা, একই অফিসে জব করি, অথচ কেউ কাউকে চিনি না। দিন দিন আমরা রিয়েল লাইফে কেমন আনসোশ্যাল হয়ে যাচ্ছি দেখেছেন? অথচ আগে পরিচয় থাকলে ছুটির দিনগুলো আমাদের এত বোরিং লাগতো না। একে অন্যের বাসায় গিয়ে চুটি আড্ডা দিতাম। নবনীর ভীষণ রাগ লাগছে নিতুর সাথে কথা বলতে। নিতুকে মনে হচ্ছে তার সবচেয়ে বড় ভিলেন তার লাইফের, যার এন্ট্রিতে নবনীর জীবন তছনছ হয়ে যেতে দেরি হয়নি। নিতুর সাথে হাসি মুখে কথা বলতে নবনীর ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে এক গ্লাস পানি নিতুর গায়ে ঢেলে দিতে। নিজেকে সামলে নবনী দাঁড়িয়ে বলল, আমার একটু কাজ আছে, এখন আসি, পরে কথা হবে। নিতুর জবাবের অপেক্ষা না করে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। নিতু অবাক হলো নবনীর ব্যবহারে। নবনীর গমন পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিতু নিজের খাওয়াতে মন দিল। নিজের ডেস্কে এসে বসার পর নবনীর কান্না এসে গেল। ইদানিং নবনী সবকিছুর উপর বিরক্ত হয়ে যায় সহজেই। নিজেকে বারবার বোঝাই এভাবে বিরক্ত হবে না, কিন্তু তাতে কোনো লাভ হয় না। চেয়ারে বসে লম্বা একটা শ্বাস নিল নবনী। তারপর ভাবলো, নিতুর সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি তার। মেয়েটার কি দোষ? মেয়েটা হয়তো এসব কিছুই জানে না। জানলে নিশ্চয়ই এরকম ইজিলি কথা বলতে পারতো না নবনীর সাথে। নবনীর যেমন অস্বস্তি লেগেছে, ওরও তেমন লাগতো। আর চোখে একবার মেঘের কেবিনের দিকে তাকালো, তারপর উঠে গেল আবার ক্যান্টিনের দিকে। তামিম আজকে অফিসে আসেনি। তাহেরা বেগমের হাঁটুতে ব্যথা, ডাক্তার দেখাতে গিয়েছে। নিতু ক্যান্টিনে বসে অলস হয়ে কাটাচ্ছে। লাঞ্চ টাইম এখনো 15 মিনিটের মতো বাকি আছে। নবনী এবার এসে নিতুর সামনে বসে হাসলো, তারপর বলল, সরি, তখন তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। নিতু মুচকে হেসে বলল, ইটস ওকে। আপনি এর আগে কোথাও জব করেছেন নাকি এটাই ফার্স্ট? নবনী হেসে বলল, না, এটাই ফার্স্ট আমার। নিতু বলল, আপনার লাক ভীষণ ভালো বলতে হবে তাহলে। নবনী কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে বলল, আপনার সাথে ভালো হতে পারেনি। নিতু বুঝতে পারল না। আবার জিজ্ঞেস করতেই নবনী নিজেকে সামলে নিয়ে বলল, এই যে কি সুন্দর স্বামী স্ত্রী, একই অফিসে জব করেন, একই সাথে আসা যাওয়া করতে পারেন, তাই বলছি। নিতু হাসলো শুনে, তারপর বলল, সেটা ঠিক বলেছেন। তবে কি জানেন, আমরা তাই ভাবি যা বাহিরে দেখি, ভেতরে কার কি হচ্ছে আমরা তা জানি না, তো তাই বুঝি না কার বুকে কি আগুন জ্বলছে। নবনী চমকালো এই কথা শুনে, অবাক হয়ে জিজ্ঞেস করলো, বুঝলাম না। নিতু হেসে বলল, আসলে ঠিকই বুঝেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন না মনে হয়। যাই হোক, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। নবনীয় হেসে বিদায় নিয়ে চলে এলো। লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে নবনী রাবেয়া বেগমের বানানো সবগুলো কাঁথার ছবি তুলল। সর্বমোট 18টা কাঁথা হয়েছে বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের। ঘরের ভিতর ছবি ভালো আসছে না দেখে সাব্বির বলল, চল আপা, ছাদে যাই, ওখানে ছবি তুলবো। অনলাইনে বিজনেস করার জন্য এই ছবি তোলার ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছবি আর বাস্তবে 19-20 পার্থক্য হলে তবুও মানা যায়, কিন্তু এরকম 16-20 হলে কিন্তু কেউ মেনে নিবে না। রাবেয়া বেগম বললেন, চল তো মা, ছাদটা কেমন দেখি নাই তো কোনোদিন, আজ একটু দেখি। ভাই বোন সবাই মিলে হইহুল্লা করে ছাদের দিকে গেল। কাঁথা, শীতল পাটি, কিছু রঙিন স্টোন নিয়ে সবাই ছাদের দিকে গেল। ছাদে গিয়ে দেখে বিল্ডিং এর সব মহিলাই ছাদে আছে। এ যেন এক মিলন মেলা বসেছে। সবার সাথে তাহেরা বেগম, দিশা, লোবনও আছে। নবনী নিজেকে নিজের চোখ বন্ধ করে বলল, এরা আমার অচেনা, এদের সামনে আমি মোটেও নিজেকে দুর্বল প্রমাণ করব না। এদের সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, তাই কিছুতেই নিজের মনকে অশান্ত করা যাবে না। এক পাশে পাটি বিছিয়ে একটা কাঁথা ফুলের গাছে পাশে এনে সেখানে কাঁথা রেখে নবনী ছবি তুলছে। সাব্বির দাঁড়িয়ে বোনকে ডিরেকশন দিচ্ছে। রাবেয়া বেগম ছাদে তাহেরা বেগমকে দেখে কিছুটা বিরক্ত হলেন যেন। তার ফুলের মতো মেয়েটার জীবনে এই মহিলা কাল বৈশাখী ঝড় হয়ে সব এলোমেলো করে দিয়েছে। এক সময় এই মহিলাকে তিনি প্রচন্ড ভয় পেতেন, নিজেকে তার ভীষণ অপরাধী লাগতো এর সাথে কথা বলতে গেলে। অথচ এখন সময় পাল্টে গেছে। আজ তাকে রাবেয়া বেগমের ভয় লাগছে না, বরং বিরক্ত লাগছে এই ভেবে যে এইরকম একটা ছোট মনের মানুষের সাথে দেখা হয়ে গেল। নবনী ছবি তুলতে তুলতে কয়েকজন অল্প বয়সী মহিলা
এগিয়ে এলো নবনীর দিকে। যারা এতদিন নবনীকে এটা জানতো না, তারাও অন্যদের থেকে জেনে গেল এক সময় নবনী তাহেরা বেগমের পুত্রবধূ ছিল, এখন ডিভোর্স হয়ে গেছে। তারা সবাই তাহেরা বেগমকে ঘিরে ধরল। নবনীর পাশে গিয়ে একজন জিজ্ঞেস করলো, এগুলো কি আপনি বানিয়েছেন? নবনী হেসে বলল, না, আমরা অল্প অল্প সাহায্য করেছি। আমার মা বানিয়েছে মূলত। অন্য একজন জিজ্ঞেস করলো, কি করবেন এত কথা? নবনী হেসে বলল, সেল করব। মহিলাদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। প্রায় 5 থেকে 10 মিনিট ফিসফিস করার পর একজন বলল, আমরা 3 জন 3টে কাঁথা কিনতে চাই। 3টা বললেও সেখানেও নবনীর 4টা কাঁথা বিক্রি হয়ে গেল। তাহেরা বেগম বিস্ময়ে দৃষ্টিতে তাকিয়ে রইলেন নবনীর দিকে। এই নবনীকে তার ভীষণ অচেনা লাগছে। আত্মবিশ্বাসে ভরপুর এই নবনী তো তার ছেলের বউ ছিল না। নবনী টাকা মায়ের হাতে তুলে দিয়ে বলল, তোমার প্রথম উপার্জনের টাকা মা। রাবেয়া বেগম চমকে গেলেন। সামান্য একটা কথা, অথচ শুনেই তার বুকের ভিতর কেমন আনন্দিত হয়ে উঠল। চোখ টলমল হয়ে গেল। নবনী মাকে জড়িয়ে ধরে বলল, রে, আমার মা নিজে এখন স্বাবলম্বী হয়ে গেছে। নবনী বাসায় এসে সবগুলো ছবি বিভিন্ন গ্রুপে শেয়ার করলো। তারপর সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যায় নিতু এলো নবনীদের বাসায়। দরজা খুলে দিল সাব্বির। নিতুকে দেখে সাব্বিরের মুখ কালো হয়ে গেল। নিতু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো? নবনী কোথায়? সাব্বির ইশারায় নবনীর রুম দেখিয়ে দিল। তারপর নিজের রুমে ঢুকে গেল। নিতু কিছুটা অবাক হলো এরকম ব্যবহারে। তারপর নবনীর রুমের দিকে গেল। নবনীর মা বোন সবাই মিলে গল্প করছে। নিতু গিয়ে সালাম দিল। নবনী হেসে রাবেয়া বেগমকে বলল, মা, উনি হচ্ছে নিতু। আমরা একই অফিসে কাজ করি। আমাদের পাশের ফ্ল্যাটের তামিম সাহেবের স্ত্রী উনি। মুহূর্তেই সবার মুখ থমথমে হয়ে গেল। 2-1 কথা বলে সবাই চলে গেল। নিতু সবটা খেয়াল করলো। কিছু একটা সমস্যা হয়েছে নিতু বুঝতে পারলো। তবুও কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলল। 20 মিনিট পর নিতু চলে গেল। নিজেদের বাসায় ঢুকতেই নিতু নিজে নিজে তামিমকে বলতে লাগলো, জানো, আমাদের অফিসে যে কাজ করে নবনী, ওদের বাসায় গিয়েছিলাম। মেয়েটা এত ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে। তামিম চায়ে চুমুক দিচ্ছিল। নবনীর কথা শুনে তামিমের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল ফ্লোরে। তাহেরা বেগম নিজেও চমকালেন। নিতু সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তাহেরা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, ছোট লোকের বাচ্চা, কার অনুমতি নিয়ে তুই বাসার বাইরে গিয়েছিস? তোকে আমি প্রথম দিনেই বলেছি আশেপাশের বাসায় যাও আমার পছন্দ না। নিতু হেসে বলল, আমি ছোট লোকের বাচ্চা না, বরং আপনি হলেন ফালতু মহিলা, যিনি কিনা নিজের সবার বাসায় গিয়ে মানুষের কাছে নিজের পুত্রবধূর বদনাম করেন, নিজেকে সবার কাছে অসহায় সহজ সরল প্রমাণ করতে চান। প্রতিদিন অফিসে আসা যাওয়ার সময় আশেপাশের সব মানুষের কথা আমার কানে আসে। মূলত ওদের কথা শুনতে আমি সিঁড়ি দিয়ে আসা যাওয়া করি। তারপর নিজের রুমে চলে গেল নিতু। তামিম মায়ের দিকে তাকিয়ে বলল, এসব মোটেও ভালো কাজ করনি তুমি মা। সহ্যের একটা সীমা থাকে, মনে রেখো। তামিম চলে যেতেই তাহেরা বেগম বিলাপ শুরু করলেন। ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, তাকে 2 পয়সার দাম দেয় না, এসব বলে কাঁদতে লাগলেন। নিতু বিছানায় শুয়ে 2-2 4 মিলাতে লাগলো। তবুও খটকা রয়েই গেল যেন। গত 1 সপ্তাহ ধরে মেঘ নিয়মিত নবনীদের বাসায় আসা যাওয়া করে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্য। প্রথম দিন সকালে বাসায় কলিং বেল বাজতেই নবনী গিয়ে দরজা খুলে দিল। মেঘকে দেখতেই নবনীর হার্টবিট এতটা বেড়ে গেল যে নবনীর মনে হলো বুকের পিঞ্জিরা থেকে হার্ট বুঝি এখনই টুপ করে বের হয়ে যাবে। গায়ে একটা নর্মাল টি শার্ট, একটা গ্রে কালার প্যান্ট পরা। মেঘকে দেখে কিছুতেই বোঝার উপায় নেই এই ছেলে কোনো অফিসের বস। নবনী ভাবলো চোখে ভুল দেখছে সে, তাই মুখের উপর দরজা বন্ধ করে দিতে যেতেই মেঘ 1 পা ভিতরে ঢুকিয়ে দিল। নবনী দরজা বন্ধ করতে যেতেই মেঘ মৃদু আর্তনাদ করে উঠল। নবনী ভীষণ চমকে গেল। মেঘ মুচকি হেসে সালাম দিয়ে বলল, আমি ফাল্গুনিয়া চৈতালি টিউটর। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাশেম আলী রুম থেকে বের হয়ে মেঘকে দেখে বুকে জড়িয়ে ধরে বলল, এই স্যারে আজ থেকে ফাল্গুনিয়া চৈতালিরে পড়াইতে আইব রে মা। নবনী চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করলো, কে ঠিক করেছে বাবা?
হাসিম আলী হেসে বলল, আর কোষ না মা, তোরে তো কাল কইতে পারি নাই। কাল আমি ওগো স্কুলে গেছি না, তখন ওগো স্কুলের স্যারেরা ওনারে ঠিক করে দিছে। নবনী জিজ্ঞেস করলো, কেন ঠিক করে দিয়েছে ওনাকে? হাসিম আলী বলল, ও এক সময় ওই স্কুলে পড়ছে, পোলাটার অবস্থা আমাকে মতোই আছিল। ফ্রিতে স্কুলের স্যারেরা পড়াইছে, এখন নিজে চাকরি করে, বাপ মা নাই, নিজে স্কুলে আইসা স্যারগো কইছে সেও কাউরে সাহায্য করবার চায়। স্যারেরা আমাকে ফাল্গুনি চৈতালির লাইগা ঠিক করছে ওরে। গতকাল আমারে যাইতে কইছে স্কুলে, আমি গেছি, আর স্যারেরা কইলো এই স্যারে আমার 2 মাইয়ারে ফ্রিতে পড়াইব। দেখলাম এরকম আরো কয়েকজন স্কুলে আছে পোলা মাইয়াগো ফ্রিতে পড়ানোর লাইগা। মানুষের মন কত বিশাল, তা কাল স্কুলে না গেলে বুঝতাম না রে মা। কত পোলারে দেখলাম কাল ফ্রিতে পড়ানোর লাইগা আইসা বইসা রয়েছে। ভালো মানুষ এখনো আছে এই দুনিয়ায়। নবনী ভ্রু কুচকে তাকালো মেঘের দিকে, বিড়বিড় করে কিছু একটা বলল। কেউ বুঝলো না। নবনী নিজের রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মাথা তার এলোমেলো লাগছে। নীরের জন্মদিনের পর থেকে নবনী মেঘের দিকে ভুল করেও তাকায় না। সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে। লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে বসে থাকে। মেঘের দিকে তাকালেই নবনীর ভীষণ কষ্ট হয়। বুকের ভিতর কেঁপে ওঠে, দ্বিধায় পড়ে যায়। আজকাল নবনী নিজের মনকে বোঝাতে পারে না। নীরের জন্মদিন ছিল 4 মাস আগে। এই 4 মাস ধরে নবনী নিজের সাথে নিজে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। এখন আর তামিমকে দেখলে মোটেও জ্বালা পোড়া অনুভব হয় না, বরং নিতুর সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন জীবনে একটাই সমস্যা, মেঘ। মেঘের কাছ থেকে নবনী তাই লুকিয়ে বেড়াতে চায়। বারবার মনে হয় সরাসরি তাকালেই বুঝি মেঘ বুঝে যাবে নবনীর বুকের ভিতর জমে থাকা একটা কষ্টের পাহাড়। মেঘের কাছাকাছি থাকলে গলে যেতে চায়। বুকের ভেতর বসন্তের বাতাস বইতে চায়। প্রাণ চেষ্টা করে নবনী সেই বাতাসকে থামিয়ে দেয়। ধরা দিতে চায় না কিছুতেই নবনী। হাসিম আলী নবনীর রুমের সামনে এসে দরজা নক করলেন। নবনী উঠে বসে বাবাকে ভেতরে আসতে বলল। হাসিম আলী মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে বলল, ছেলেটার জন্য একটু নাস্তা ব্যবস্থা করতে যদি। নবনী বাবার দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল বাবা টিউটর রাখার? আমি অথবা সাব্বির কি ওদের পড়াতে পারতাম না, নাকি আমরা পড়াই না? হাসিম আলী বললেন, কি বলস মা, স্কুলের এত বড় বড় মানুষের সামনে আমি কি যে কমু, আমি রাজি না। সব বাপ মায়েরা দেখলাম হাসি মুখে রাজি হইয়া গেছে, আমি সেখানে কেমনে না করি? আমি মূর্খ মানুষ, কি এত বড় মানুষের লগে কথা কইতে পারি? নবনী আর কথা না বাড়িয়ে কিচেন রুমে চলে গেল। হাসিম আলী বুঝতে পারলেন মেয়ে কোনো কারণে রেগে আছে। মেয়ের পিছনে পিছনে গিয়ে হাসিম আলী বললেন, রাগ করছস মা? রাগ করিস না। শুন মা, আমার আসলে খুব খারাপ লাগছে যখন শুনছি পোলাটার বাপ মা নাই। বাপ মা মরা পোলাটার লাগিয়ে আমার এত মায়া লাগছে। মেশে থাকে, আত্মীয় স্বজন নাই, যাওয়ানের জায়গা নাই। শুই না আমার কলিজা কাইফা উঠছে। এতিম পোলাটার মুখের দিকে তাকাইয়া আমার যে কেমন লাগছে। আমিও তো এতিম ছিলাম রে মা। মা মরছে আমারে ছোট রাইখা। নবনী বাবার সাথে তর্ক করলো না, বাবার মন খারাপ হয়ে যাবে নবনী কথা বাড়ালে। নবনী মেঘের জন্য 1 মগ কফি আর 1 প্লেট নাস্তা নিয়ে ফাল্গুনীদের রুমে গেল। হাসিম আলী সেখানেই বিছানার এক পাশে বসেছিল। মেঘ নবনীর হাতের রান্না বুঝতে পেরে গ্রো গ্যাসে খেয়ে নিল। হাসিম আলী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন মেঘের দিকে। নবনীর পিছু পিছু এসে বললেন, দেখলি মা, পোলাটা মনে হয় গত রাতেও কিছু খায় নাই, ভীষণ খিদা ছিল পেটে মনে হয়। শুন মা, এখন থেকে প্রত্যেকদিন পোলাডারে নাস্তা দিস। মাঝে মাঝে ভালো কিছু রান্না হইলে তোর মায়ের কুমু পোলাডারে ভাত খাওয়াইতে। নবনী বিরক্ত হয়ে বলল, তোমার যেমন ভালো লাগে করো বাবা। হাসিম আলী মেয়ের রাগ বুঝতে পেরে বললেন, রাগ কইরা আসস এখনো? আমাগো নবজিও তো এতিম ছিল, নবজি কইছে এতিম রে মায়া করতে। নবনীর ইচ্ছে করলো চিৎকার করে বলে দিতে সবকিছু, কিন্তু বলতে পারলো না বাবার ইমোশন দেখে। নবনী নিজের রুমে গিয়ে বসে রইল। রাবেয়া বেগম রান্নার জন্য তরকারি কাটছেন। হাসিম আলী রাবেয়ার পাশে বসে বলল, মেয়েটা এরকম রাগ কইরা আছে কেন কও তো? রাবেয়া বেগম কয়েকদিন ধরে লক্ষ্য করছেন মেয়ের মন খারাপ, কিছু নিয়ে মেয়ে চিন্তায় আছে। তিনি বুঝতে পারছেন, আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করছেন না নিজে। মেয়ে বড় হয়েছে, এখন ভালো মন্দ বুঝে। নিজ থেকে কিছু জিজ্ঞেস করে মেয়েকে বিব্রত করতে তার লজ্জা লাগছে।
আবার মেয়ে কোনো সমস্যায় আছে কিনা তাও বুঝতে পারছে না। হাশেম আলী স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কি হইল তোমার? রাবেয়া বেগম বললেন, মেয়েটার মনে হয় মন খারাপ কোনো কারণে। আপনি আর ওর লোকে কথা বাড়াইন না। মেয়েটার মন ভালো হইলে দেখবেন সব ঠিক হইয়া যাইব। হাশেম আলী উদ্বিগ্ন হয়ে বললেন, কি কও তুমি? আগে কও নাই কেন? আমি এখন কি করবো? মেয়ের মনে কষ্ট দিলাম বুঝি আমি। রাবেয়া বেগম বিরক্ত হয়ে বললেন, আরে না, আপনি কষ্ট দিলেন কখন? ওর মন আগে থেকেই খারাপ। আপনি ওরে কিছু জিজ্ঞেস কইরেন না। নিজের মন ভালো হইলে নিজেই কইব, কোনো অসুবিধা হইলে। এক সপ্তাহ পরে শুক্রবার মেঘ আজ জুমার নামাজ পড়ে পড়াতে এসেছে। বাসায় আসতেই রাবেয়া বেগম বললেন, বাবা, আজকে আমাগুলোকে কয়টা ডাল ভাত যদি খাইতেন খুশি হইতাম। মেঘ বিগলিত হয়ে বলল, কি বলেন চাচি, আমার জন্য এত কষ্ট করবেন না, আমি মেসেই খেয়ে নেব। রাবেয়া বেগম বিনীত হয়ে বললেন, আপনার চাচা আপনার লইগা নিজ হাতে বাজার কইরা আনছে। আমারে কইছে আজ বাবাজিরে লইয়া একসাথে খানা খামু, তুমি সব রান্ধো ভালো কইরা। মেঘ হেসে বলল, চাচা যেহেতু বলেছে তাহলে তো নিশ্চয়ই খাবো চাচি। আর তাছাড়া আজকে মেসে দেখলাম ব্রয়লার মুরগি রান্না হয়েছে। মেসের খাবারের কথা আর কি বলবো চাচি, এক বাটি ঝোলের মধ্যে 2 পিস আলু আর 1 পিস মাংস হাবুডুবু খায়। বেঁচে থাকার জন্য খেতে হয় খালি। বাবা মা না থাকলে কপালে এরকমই কষ্টই হয়। রাবেয়া বেগমের চোখে পানি চলে এলো মেঘের কথা শুনে। আঁচলে চোখ মুছে নবনীর রুমে এসে বললেন, আহারে, ছেলেটার কত কষ্ট রে মা। দুনিয়ায় আল্লাহ মানুষের এত কষ্ট দিল কেন? বাপও নাই, মাও নাই, কে রাখে তার খাওয়ানোর খবর? কি খায় না খায় কে জানে। নবনীর ইচ্ছে করলো চিৎকার করে বলতে, তুমি জানো না মা, ওনাদের খাবার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ওনাদের খাবার আসে 5 তারা হোটেল থেকে। আমাদের এসব খাবার ওনাদের সইবে না। বলল না কিছু, সিদ্ধান্ত নিল আজকে একটা বিহিত করবে সে। আজকে সরাসরি মেঘকে জিজ্ঞেস করবে এসব নাটক কেন করছে সে। নিজের সাথে নিজে এভাবে আর যুদ্ধ করতে পারছে না। যে কোনো একটা সিদ্ধান্ত এবার নেওয়া উচিত। রাবেয়া বেগম রান্না করতে গেলে নবনী বলল, মা তরকারিতে ঝাল কম দিও। রাবেয়া বেগম অবাক হলেন মেয়ের কথা শুনে। তাদের বাসায় সবাই ঝাল খেয়ে অভ্যস্ত, বরং ঝাল কম দিলেই কেউ খেতে চায় না। মেয়েকে সে কথা জিজ্ঞেস করতেই নবনী বলল, আজ ঝাল কম দিয়ে খেতে ইচ্ছে করছে মা, পেটে গন্ডগোল। খেতে বসে মেঘ চমৎকৃত হলো। ছোট মাছের চচ্চড়ি, ধনে পাতা দিয়ে পাতলা ডাল, চমৎকার একটা গ্রান আসছে ডাল থেকে। চিকন চিকন করে তেলের উপর করা আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। ভীষণ তৃপ্তি নিয়ে মেঘ খাবার খেলো। যদিও প্রথমে ভয় পেয়েছিল খাবারের ঝাল নিয়ে। মেঘ ঝাল খেতে পারে না, কিন্তু খেতে বসে দেখলো সব খাবারে তার মন মতো ঝাল হয়েছে। নবনী ছাড়া বাকি সবাই একই সাথে বসে খাবার খেলো। নবনীর পেটের সমস্যা বলে খেতে এলো না। খেয়ে মেঘ বিদায় হবার আগে নবনী বের হলো ঔষধ আনতে যাবে বলে। মেঘ বাইরে এসে দাঁড়াতেই নবনী এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার এসব নাটকের মানে কি? মেঘ নিজের দিকে তাকিয়ে বলল, নাটক কোথায় দেখলে? আমি তো নাটক করি না। নবনী বিরক্ত হলো প্রচন্ড, দাঁত কিরমিরিয়ে বলল, আপনি এরকম বেহায়াপনা কেন করছেন? নিজের স্ট্যাটাস, নিজের অফিস সব ফেলে রেখে এমন এতিম সেজে আমার বাসায় আসার মানে কি? মেঘ বলল, আমার একটাই অপরাধ নবনী, আমি তোমাকে ভালোবাসি। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আমার মতো একটা ছেলে নিজের সব ছেড়ে তোমাকে একটু সময় বেশি দেখার আশায় তোমার বাসা পর্যন্ত চলে আসতে পারে। নবনী ভ্রু কুঁচকে তাকালো মেঘের দিকে। মেঘ মুচকি হেসে আবার বলল, আমি মাঝে মাঝে আফসোস করি কেন আমি বখাটে হতে পারলাম না। তাহলে অন্তত সাহস করে তোমার হাতটা আমার বুকে চেপে ধরে বলতাম, দেখো তোমার নামে বারবার আন্দোলিত হয় আমার এই হৃৎপিণ্ড। আমার ব্যাড লাগ নবনীতা, আমি এসব পারি না। আমি তাই তোমাকে দেখার জন্য মিথ্যা বাহানা দিতে পারি। তুমি আমার ভয়ে সিম কার্ড চেঞ্জ করে ফেলেছ। তুমি লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে গিয়ে বসে থাকো, অফিস টাইমে রোবটের মতো নিচের দিকে তাকিয়ে থাকো। সিসি ক্যামেরায় আমি দেখি আমার নবনীতা আমার থেকে 10 থেকে 12 ফিট দূরে বসে আছে মাথা নুইয়ে, শুধু আমি যাতে তাকে না দেখি এর জন্য। ক্যামেরায় দেখে আমার মন ভরে না নবনীতা, আমার আজন্ম পিপাসা তোমাকে দেখার। তাই তো শুধু কিছু সময় বেশি দেখার জন্য এত প্ল্যানিং। আমাকে তুমি মিথ্যাবাদী বলতে পারো, অপরাধী বলতে পারো, আমি হাসি মুখে মেনে নেব। ইস্পাত কঠিন মানবীকে ভালোবাসার মতো অপরাধ যখন করেই ফেলেছি,
তার শাস্তি পাবো না তা কি হয় নাকি? নবনী অন্যদিকে তাকিয়ে চোখের জল গোপন করে বলল। আমার সাথে আসুন, আপনার সাথে আমার কথা আছে। মেঘ মিষ্টি হেসে বলল। তা আগে বললেই পারতে যে আমার সাথে আলাদা করে কথা বলবে। এইভাবে রাগ করে বলার কি আছে নবনীতা? আগে জানতো আমি একটু সেজে গুজে আসতাম। নবনীর চোখ গোল করে তাকাতেই মেঘ হেসে বলল। আসো আমার সাথে। একটা রিস্কা ডেকে নিয়ে মেঘ নবনীকে রিস্কায় উঠতে বলল। তারপর নবনী বসার পর নিজে উঠে বসলো। নবনী অস্বস্তিতে নুয়ে গেল। মেঘের ভীষণ ভালো লাগছে। এই প্রথম দুজন এত কাছাকাছি বসেছে। একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। নবনী বলল, আমি রেস্টুরেন্টে বসবো না, আমি একটা খোলামেলা জায়গায় বসতে চাই। মেঘ যথাজ্ঞা বলে রিস্কায় উঠে নবনীকে লেকে যেতে বলল। 10 মিনিট পর লেকের পাশে এসে রিস্কা থেকে নামলো দুজনে। মেঘ কিছুটা সামনে এসে বলল, সাঁতার জানো? নবনী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেঘ বলল, নৌকায় উঠবে? নবনী মাথা নাড়িয়ে না বলল। কিছুটা হেঁটে দুজন বসলো রাস্তার পাশে। তারপর মেঘ নরম সুরে বলল, কি বলবে? নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা গল্প বলবো, নবনীর গল্প। মেঘ মুচকি হেসে বলল, আচ্ছা আজকে না হয় আমি গল্প বলি, তুমি শোনো। ভুল হলে আমাকে সংশোধন করিয়ে দিও। নবনী উদাস হয়ে আকাশের দিকে তাকালো। মেঘ কি গল্প বলবে কে জানে। মেঘ গম্ভীর মুখে বলল, এক গ্রামে ছিল এক দম্পতি। তাদের 4 ছেলে মেয়ে নিয়ে ছোট্ট সুখের সংসার। তাদের সংসার শুধু সংসার নয়, সুখের রাজ্য যেন। বড় রাজকন্যার নাম নবনী জাহান। ছোট ফুটফুটে সে রাজকন্যা বাবা মায়ের সংসারে বাকি 3 ভাই বোন নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিল। অনার্সে ওঠার পর তার বিয়ে হয়ে যায় এক অচেনা রাজ্যের রাজকুমারের সাথে। হুট করেই বিয়ে হয়ে যায়, কেননা নবনীকে তার শ্বশুর কলেজ থেকে ফেরার সময় পথে দেখে এত বেশি পছন্দ করে ফেলে যে তিনি আর দেরি করতে রাজি হননি। আসলে ভদ্রলোকের জহুরির চোখ, খাঁটি হিরে চিন্তা তিনি ভুল করেননি। ফুলবাগানে ফুটে থাকা উৎকৃষ্ট গোলাপটিকে তাই অতি যত্নে ভালোবাসায় নিজের রাজ্যের শোভা বর্ধন করতে রাজকন্যার বাবার কাছে এক প্রকার ভিক্ষা করে নিয়ে যায়। কিন্তু ভদ্রলোক জানতেন না তার বাসায় তিনি আর তার ছোট পুত্র ছাড়া বাকি সবাই যে রাক্ষসরূপী মানুষ। রাজকন্যা নিজের সর্বোচ্চ দিয়েও শ্বশুর ছাড়ার অন্য কারো আপন হতে পারেনি। এদিকে রাজকন্যার স্বামী, সে নিজের বাগানের গোলাপের দিকে না থেকে অন্য বাগানের গোলাপ থেকে মধু আহরণ করতে উঠে পড়া লেগে গেল। ফুলে ফুলে উড়ে বেড়ানো যে তার স্বভাব তা সে ছাড়া আর কেউই জানতো না। এজন্যই নিজে বাগানের ফুলটি তার কাছে বিবর্ণ লাগতে লাগলো। তারপর একটা সময় আসে যখন রাজকন্যা জেনে যায় সে আসলে নিজের সব দিয়েও রাজকুমারকে আপন করতে পারেনি। আত্মমর্যাদা সম্পন্ন রাজকন্যা তখনই সিদ্ধান্ত নিল, সব অবহেলা সহ্য করে নিলেও এই অবহেলা সে সইবে না। তারপর নিজের বিচ্ছেদ হয়ে যায়। রাজকন্যা তারপর থেকে নিজেকে গড়ে তোলার জন্য এক অদম্য মনোবল নিয়ে শহরে আসে, পুরো পরিবার নিয়ে। সেই শহরে আসে যেখানে সে তার একটা সুখের স্বপ্ন দাফন করে শূন্য হাতে ফিরে গিয়েছিল। যেখানে সে শূন্য হয়েছে সেখানেই সে আবার পূর্ণ হতে আসে। রাজকন্যা পূর্ণতা পেতে লাগলো। আত্মবিশ্বাসী রাজকন্যার ভালোবাসায় পড়ে শূন্য হতে লাগলো সেই শহরের এক কাঙাল প্রেমিক। ভালোবাসা ছাড়া যা চাওয়ার কিছুই নেই। কাঙালের মতো নিজের আত্মসম্মান ত্যাগ করে রাজকন্যার পদে পদে ঘুরতে লাগলো। কি জানে, হয়তো একদিন রাজকন্যার মনে দয়া হবে। পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই তো ঘটে, এরকম করে এটা ঘটে যায় যদি এই আশায় বাঁচে সেই কাঙাল। নবনী হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করল, আপনাকে কে বলেছে এসব? কিভাবে জানলেন? আমি তো এসব শিমলা আপাকেও বলিনি কখনো। মেঘ মুচকি হাসল। নবনী নিজের কৌতূহল কিছুতেই নিবৃত করতে পারছে না। মেঘকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কিভাবে মেঘ এসব জেনেছে। মেঘ নবনীর এরকম উৎসাহ দেখে চুপ করে রইল। নবনীর কথা শুনতে মেঘের কাছে ভীষণ ভালো লাগছে। বারবার জিজ্ঞেস করে বিরক্ত হয়ে নবনী উঠতে যাচ্ছিল। সেই মুহূর্তে সাহস করে মেঘ নবনীর হাতটা টেনে ধরে বসিয়ে দিল। নবনীর মনে হলো 220 ভোল্টের শর্ট লেগেছে তার। মেঘ চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল। নবনীর হাত ছাড়ল না, নিজের হাতের মুঠোয় ধরে রাখলো, যেন ছেড়ে দিলে নবনী হারিয়ে যাবে তার কাছ থেকে। তারপর বলল, নবনীতা, আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেই দিনই তোমার পিছন পিছনে এসে তোমার বাসা দেখে গেছি। তারপর থেকে আমার একটা রুটিন হয়ে গেল তোমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকার। তোমার বাসার উল্টো দিকে রাস্তাটা সব ভিক্ষুকেরাও আমাকে চেনে নবনীতা। তোমার জন্য এত পাগল হলো আমার এইটুকু জানবো না। আমি প্রথমে তোমাদের বিল্ডিংয়ের দারোয়ানের থেকে শুনেছি, আমার বিশ্বাস হয়নি, ওইভাবে পাত্তা দিইনি।
তারপর আবার ওই দারোয়ান আমাকে সব বলে। সেদিন আমি সিদ্ধান্ত নিই তোমাকে আর কষ্ট পেতে দেবো না, কিন্তু একদিন তামিম সাহেব নিজেই আমাকে সব বললেন। আমাকে সব সময় এখানে দেখে ওনার মনে হয় সন্দেহ হয়। একদিন আমাকে জিজ্ঞেস করতে আমি বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, আর তাই এখানে এসে দাঁড়িয়ে থাকি। আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। শুনে আমাকে নিয়ে চায়ের দোকানে বসলেন। চা খেতে খেতে সব বললেন। দারোয়ান আমাকে তামিম সাহেবের নাম বলেনি, যে তামিম সাহেবের থেকে জানলাম যে উনি ছিলেন তোমার প্রাক্তন স্বামী। তবে সেদিন এটাও বুঝলাম তখন ওনার মনের এক কোণে এখনও তোমার জন্য দুর্বলতা রয়ে গেছে। আবার তখন মনে হয়েছে যত দ্রুত সম্ভব তোমাকে আমার করে নিতে হবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব কষ্ট দূর করে দেব। আমি যে তোমার বাসায় এইভাবে আসি এটা কিন্তু আমার প্ল্যান ছিল না, আমার বাবার প্ল্যান ছিল জানো। বাবাকে আমি বাসায় গিয়ে সব জানালাম। বাবা শুনে আমাকে বুদ্ধি দিলেন তোমার সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করতে, তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতে। এতে করে নাকি তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাবে সহজেই। বাবা তো জানে না তোমার মন লোহায় গড়া। আমি সারাদিন তোমার বাসায় শুয়ে থাকলেও তুমি আমার দিকে করুণা করে হলেও তাকাবে না। তবু আমি বাবার বুদ্ধি কাজে লাগালাম, কেননা বাবা আমার সব ব্যাপারে উপদেষ্টা হিসেবে কাজ করে। নবনীর মনে হলো সে যেন এখনো শখের উপর আছে। নবনী হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনার বাবা চেনেন আমাকে? মেঘ বলল, সে তো আমি বাবাকে বলেই দিয়েছি তুমি অফিসে জয়েন হবার পর, আর তার এক সপ্তাহ পর বাবাকে দেখিয়ে দিয়েছি তোমাকে। নবনী আর বলার মতো কথা খুঁজে পেল না। মেঘ নবনীর হাতে আলতো চাপ দিয়ে বলল, নবনীতা, আমি বেশি কিছু চাই না। তোমার এই হাতটা জীবন এইভাবে ধরে রাখার সুযোগটুকু তুমি আমাকে দাও শুধু। আমি কথা দিচ্ছি মরণ পর্যন্ত তোমার হাত আমি ধরে রাখবো। একটা সুযোগ দাও নবনীতা। অতীত আঁকড়ে ধরে রেখে কি লাভ বলো তো? নিজে কি সুখ পেয়েছো এতে করে? পাওনি তো, বরং কষ্ট বেড়েছে আরো। এ চাইতে ভালো জীবন কাটানোর সুযোগ তুমি দাও। আমি আমার ভালোবাসার চাদর তোমাকে মরিয়ে রাখবো নবনীতা। নবনী নিজেকে আর মানাতে পারল না। এতদিন ধরে নিজের কাছ থেকে নিজে অনেক লুকিয়ে বেরিয়েছে, মনকে নানাভাবে শাসিয়ে এসেছে। আজ যেন নিজের মন ও নবনীর সাথে বিদ্রোহ শুরু করে দিল। নবনী মেঘের দিকে তাকালো জল ভরা নয়নে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেঘ অপলক তাকিয়ে রইল নবনীর দিকে, তারপর বলল, ভালোবাসি নবনীতা। নবনী মাথা নিচু করে ফেলল। এর জবাবে কি বলবে সে? তোমার সাথে যে আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করে নবনীতা। নবনী হেসে নিজের ফোন থেকে মেঘের ফোনে একটা কল দিল। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে এলো। লজ্জায় উত্তেজনায় নবনীর বুক ধুকপুক করতে লাগলো। কেমন একটা অজানা অনুভূতি। বাসায় ফিরে নবনীর মাকে বলল খাবার দিতে। হাত মুখ ধুয়ে নবনী খেতে বসলো। খাবার খেতে বসে নবনী ভালো মতো খেতে পারলো না। গলায় বারবার খাবার আটকে যাচ্ছে। নবনীর মনে হলো পুরো দুনিয়া যেন কাঁপছে, কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। নবনী খাবার না শেষ করেই উঠে গেল। রাবেয়া বেগম মেয়ের অস্থিরতা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নবনী? নবনী চমকে গেল মায়ের প্রশ্ন শুনে। আমতা আমতা করে বলতে লাগলো। রাবেয়া বেগম অবাক হলেন, এত বিচলিত লাগছে কেন নবনীকে? নবনী চেয়ারে থপ করে বসে পড়লো আবার। তারপর বলল, মা আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও, আমার কেমন যেন লাগছে। রাবেয়া বেগম মেয়ের জন্য শরবত বানাতে গেলেন। নবনী বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। মেঘের কল এলো রাত 10টার পর। নবনী তখন ফাল্গুনির পড়া দেখছে। কল আসতেই নবনী চমকে উঠল। তারপর তাড়াহুড়া করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল। কল রিসিভ করবে কি করবে না এই ভাবতে ভাবতে নবনীর গলা শুকিয়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। ট্রেনে যে প্রথম প্রেমে পড়লে মানুষের যেমন অবস্থা হয়, নবনীরও তাই হয়েছে। নবনীর বুকের ভিতর কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। মেঘ আবারও কল দিল। কাঁপতে কাঁপতে নবনী কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বলতে গিয়ে নবনী টের পেল কেমন আটকে যাচ্ছে তার কথা। মেঘ হেসে ফেলল নবনীর এরকম জড়তা দেখে। সকালে মেঘের ঘুম ভাঙলো দেরিতে। ঘড়িতে সকাল 10:30। গত রাতে নবনীর সাথে কথা বলতে বলতে কখন যেন রাত 2টা বেজে গেছে, টের পায়নি দুজনেই। মিষ্টি মধুর একটা অনুভূতি নিয়ে মেঘের দিন শুরু হলো। নিজেকে কেমন হালকা লাগছে আজ মেঘের। নাস্তা না করে মেঘ ছুটল অফিসের জন্য। মাসুমা বেগম সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছেন।
মেঘকে হতদন্ত হয়ে ছুটতে দেখে মাসুমা বেগম মেঘকে থামালেন। তারপর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, এত কিসের তাড়া তোর? টয়লেটে চাপ দিয়েছে নাকি প্রবল বেগে? ওয়াশরুম তো তোর রুমেই আছে, বাহিরে ছুটছিস কেন তাহলে এরকম 5C স্পিডে? মেঘ থেমে গিয়ে বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, যেতে হবে। তাছাড়া ওর সাথে দেখা করা লাগবে খুব দ্রুত। মাসুমা বেগম সরু চোখে বললেন, বাপের স্বভাব তো পুরোপুরি পাইছস। অফিস শেখাতে আসছে আমাকে। বস এখানে, আমার জুয়েলারি পছন্দ করে দে আগে। আগামী মঙ্গলবার কি পরবো তার একটা ব্যাপার আছে না? মেঘ অবাক হয়ে বলল, মঙ্গলবার কি? মাসুমা বেগম হতভম্ব হলেন ছেলের প্রশ্ন শুনে। তারপর বাচ্চাদের মতো কেঁদে উঠে স্বামীকে কল দিলেন। শফিক আহমেদ ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। স্ত্রীর কল পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলেন কল। শফিক আহমেদকে কথা বলার সুযোগ না দিয়ে মাসুমা বেগম কেঁদে উঠে বললেন, আমি তো চলে যাচ্ছি। এই দুনিয়ায় আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। তুমি কোথায়? শেষবারের মতো তোমার একটা ছবি পাঠাও তো। যাবার সময় তোমার মুখটা দেখে আমি মরতে চাই। কার জন্য নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করলাম? আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবারে কি। এই ছেলের জন্য কিনা আমি পিএইচডি করার জন্য দেশের বাহিরে যাইনি, এর একা থাকতে হবে বলে। সেই ছেলে আজ মায়ের কথা ভুলে গেছে। কোন লম্বা হাতওয়ালা শাকচুনির সাথে কথা বলে আমাকে তাগাদা দেখাচ্ছে, তার সাথে দেখা করতে যাবে। আমার সাথে কথা বলার সময় নাকি তার নেই। শফিক আহমেদ নিজেও ভেবে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আশ্চর্য, ঘটনা কি বলবে তো তুমি আগে। আর মঙ্গলবার কি সেটা তো আমি নিজেও জানি না। মাসুমা বেগম এবার বিলাপ করলেন আরো জোরে। ফোন কেটে দিয়ে পরনের শাড়ি দিয়ে নিজের নাক মুছলেন। শফিক আহমেদ বুঝতে পারলেন একটা ঝামেলা হয়েছে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন আবার। শফিক আহমেদ বাসায় এসে দেখলেন মেঘ সোফায় স্নানু হয়ে বসে আছে। মাসুমা বেগম লাগেজ গোছাতে গোছাতে শিমলাকে কল দিয়ে বললেন, শিমলা রে মা, মামিকে ক্ষমা করে দিস তুই। মামি তো চলে যাচ্ছে, আজকেই এই দেশ ছেড়ে চলে যাব। এই স্বামী সন্তান সংসার কেউই আমার না। এজন্যই তো বলি আমার স্বামী এভাবে বদলে যাচ্ছে কেন। সে যে এখনো তার প্রাক্তন প্রেমিকার কবে জ্বর হলো, কবে সর্দি হলো সেই খবর রাখতেই ব্যস্ত। বউয়ের কথা মনে থাকবে কেন তার এখন? তোর মামার প্রাক্তন প্রেমিকার কথা মনে আছে তো তোর? ওই যে চাইনিজদের মতো ছোট ছোট চোখ, ধলা চামড়ার সেই বিলাতি ছেমড়ি, যে তোর মামার সাথে বিদেশে থাকতে সিগারেট ভাগাভাগি করে খেত। তারপর কল কেটে দিলেন। মেঘ বিরক্ত হয়ে বলল, মা, আমাকে যেতে হবে। তোমার হবু বউয়ের সাথে গত রাতে মাত্র কথা হলো। আর যদি তার সাথে দেখা না করি তবে কেমন দেখায় বলো? তুমি তোমার কান্নাকাটি এখন স্টপ করে রাখো। আমি সন্ধ্যায় আসলে তারপর না হয় শুরু করে দিও। মাসুমা বেগমের কান্নার বেগ আরো বেড়ে গেল। সোফায় হাতুলে মাথা ঠেকিয়ে বলল, এই ছেলে তো আমার না গো। কাল একটা মেয়ের সাথে কথা হতে না হতে আজকেই এই ছেলে মাকে ভুলে গেল। ও আল্লাহ, ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে এলে তো এই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়িতে একটা কাজকেও মূল্য দেওয়া হয়, শুধু আমাকে ছাড়া। আমি আজকেই লয়ারের কাছে যাব। এক রাতে একটা মেয়ের সাথে কথা ভুলে যে ছেলে এরকম একটা দিনের কথা ভুলে যেতে পারে, তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে দিব। ওই মেয়েকে আমি কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নিব না। আমার ফোন কই? শিমলাকে আবারও কল দিতে হবে। এদিক ওদিক তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে বললেন, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ফোন এনে দে। শিমলাকে কল দিতে হবে আমার। আমার এই দুরবস্থা শিমলা ছাড়া কেউ বুঝবে না। মেঘ টেবিলের উপর থেকে ফোন এনে দিয়ে বাবাকে বলল, তোমার স্ত্রীকে তুমি সামলাও বাবা, আমি যাই তাড়াতাড়ি। শফিক আহমেদ ছেলেকে যেতে বলে নিজের স্ত্রীর পাশে এসে বসলেন। শান্ত সুরে বললেন, কি হয়েছে তোমার? মাসুমা বেগম নাক ঝেড়ে শিমলাকে কল দিয়ে বললেন, আমি আর বেশি দিন নেই এই সংসারে। তোর ছেলের জন্য একটা খেলনা বাইক কিনেছি, ওটা তার হাতে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ। জল তো অনেক দূর গড়িয়েছে রে শিমলা, সব এখন আমার কাছে একেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। আমার গাধা ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ে সব ভুলে গেছে। আর তোর মামা, সে তো তার পুরনো প্রেমিকার কথা ভাবতে ভাবতে সব ভুলে গেছে। শিমলা বলল, ঘটনা কি মামি? মাসুমা বেগম চোখ মুছে বললেন, প্রথম থেকে বলছি শোন। সকালে আমি বসে জুয়েলারি দেখছি, মেঘ অফিসের জন্য বের হচ্ছে তাড়াহুড়ো করে। আমি ওকে বললাম, কি এদিকে আয় তো বাবা, আমাকে একটু জুয়েলারি পছন্দ করে দে তো, মঙ্গলবারের অনুষ্ঠানে পরবো। তুই তো জানিস মঙ্গলবার কি। শিমলা নিজেও জানে না মঙ্গলবার আসলে কি।
রিস্ক নিয়ে বলল। হ্যাঁ মামি, জানি তো আমি। মাসুমা বেগম শুকনো চোখ আবারও মুছল, তারপর বললেন, দেখলি মা, তোর মনে আছে মঙ্গলবার আমাদের বিবাহ বার্ষিকী, অথচ আমার নিজের পেটের পোলা স্বামী কেউ মনে রাখেনি। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসুমা বেগম আবার বলতে লাগলেন, আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি মা, তুই বল কেমন লাগে তখন। এরপর আমি মনের দুঃখে তোর মামাকে কল দিলাম ঘটনা জানাতে। তোর মামা কি বলল শুনবি? তোর মামা আমাকে জিজ্ঞেস করে মঙ্গলবার কি, তুই বল এখন আমার কি করা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোর ভাই যেই নাগিনীর প্রেমে পড়েছে সেই নাগিনীকে নিয়ে সুখে থাকতে বলিস। তোর ভাই বিন বাজাবে আর নাগিনী তালে তালে নাচবে। আমার ভাগ্য খারাপ, আমি সেই নাচ দেখতে পারবো না শুধু। আর তোর মামাকে কিছু বলার নেই, লোকটা তার প্রাক্তন প্রেমিকার শোকে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার রান্না তার মুখে রোচে না, আজকাল আমার রান্নার খুঁত ধরে। কবে ওই মহিলা নাকি তোর মামাকে পাঙাশ মাছ ফ্রাই করে খাইয়েছে, সেই স্বাদ তোর মামার মুখে লেগে আছে আজও। তোর মামার নজর এখনো পাঙাশ মাছে আটকে আছে। আমার রান্না খেলে নাকি তার পেট খারাপ হয়ে যায়। আমি তোর বাসায় আসছি মা, নির্সোনার খেলনাটা ওকে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে সোজা চলে যাব রোহিঙ্গা ক্যাম্পে। আপাতত ওরাই আমার আপনজন। তোর মামা বিদেশ চলে গেলে তোরা কেউ আপত্তি করিস না। বেচারা এক জীবন বাপ্পা রাজের গান শুনে এসেছে, শেষ বয়সে যদি ওই বিদেশিনের দেখা পাই তবে মন্দ কি? তবে শোন, আমার একটা শাড়ি গহনা যেন ওই মহিলাকে না দিতে পারে। এই বাড়িতে আমার নামে, আমি এই বাড়ি কোনো সংগঠনকে দিয়ে দিব। শাড়ি গহনার কথা স্ট্যাম্প পেপারে লিখে দিব, তোর মামার সই নিবি তুই। সবকিছু তোকে দিয়ে গেলাম, আমার ছেলে যেন তার পীড়িতের পেতনির জন্য একটা সুতাও না নিতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবি। শিমলা একটা দম নিয়ে বলল, মামি সত্যি কথা আমি বলি, মামা মেঘ মিলে প্ল্যান করেছিল তোমাকে সারপ্রাইজ দেওয়ার, এজন্যই তো ওনারা তোমাকে বলেনি মঙ্গলবার কি। মাসুমা বেগম চোখ ছোট করে স্বামীর দিকে তাকালেন। শফিক আহমেদ মনে মনে ইয়ান নাফসি পড়তে লাগলো। মাসুমা বেগম ফোন রেখে দিয়ে স্বামীর পাশে এসে বসলেন, তারপর মধুর সুরে বললেন, তুমি আগে বলনি কেন? তুমি যে জানতে আমাদের বিবাহ বার্ষিকীর কথা, আমার ছেলেও যে জানতো, আগে বলনি কেন? আমি তো ভেবেছি আমার ছেলে একটা শাকচুন্নির প্রেমে পড়ে সব ভুলে গেছে। শফিক আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর কপট অভিমান দেখিয়ে বললেন, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোমাকে, তোমার জন্য তো এখন তার হলো না। মাসুমা বেগম আহত মনে বললেন, আহারে, আমি তো ভেবেছি তোমরা সবাই ভুলে গেছো। আচ্ছা, যা হবার হলো, এবার আসো আমরা প্ল্যানিং করি অনুষ্ঠানের। আচ্ছা শোনো, তোমার অফিসের সবাইকে কিন্তু ইনভাইট করবে। শফিক আহমেদ ছেলেকে টেক্সট করে সারসংক্ষেপে জানিয়ে দিলেন সব। তারপর স্ত্রীর দিকে তাকালেন। একটু আগে হওয়া রণমূর্তি এখন কেমন শান্ত হয়ে তার পাশে বসে আছে, যেন কিছুই হয়নি। শফিক আহমেদ স্ত্রীর এক হাত নিজের হাতে টেনে নিয়ে বললেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এমনই থেকো, বিশ্বাস করো। এই আধা পাগলি মেজাজি খামখেয়ালি মহিলাটিকেই আমি প্রচন্ড রকম ভালোবাসি। মাসুমা বেগম লজ্জা পেয়ে স্বামীর বাহুতে মুখ লুকালেন। অফিস থেকে তামিম জানতে পারলো তাকে ওপরের ফ্লোরে শিফট করে দেওয়া হয়েছে। শুনে তামিম কিছুটা আশাহত হলো। এতদিন তো নবনীকে দেখতে পেত, আজ থেকে তো আর সম্ভব হবে না। তামিমের প্রচন্ড রাগ হলো, ইচ্ছে করলো ছোটে গিয়ে মেঘের গলা টিপে ধরতে। তামিম বুঝতে পারছে মেঘ কেন এই কাজ করেছে। তামিম যাতে নবনীকে যখন তখন দেখতে না পারে, তার জন্য মেঘ এই ব্যবস্থা নিয়েছে। প্রচন্ড আক্রোশে তামিম চেয়ারে লাথি মারল, তারপর সোজা মেঘের কেবিনের দিকে গেল। গিয়ে দেখে মেঘ এখনো আসেনি অফিসে। নবনী পিসিতে মনোযোগ দিয়ে কাজ করছে। তামিম নবনীর সামনে গিয়ে দাঁড়ালো। নবনীর খোপায় বেলি ফুলের মালা জড়ানো, হাতে সাদা রেশমি চুড়ি, চোখে কাজল, কালো সুতির একটা নর্মাল ড্রেসে নবনীকে মনে হচ্ছে অপ্সরা। তামিমের বুকে জ্বলনি শুরু হলো। খা খা মরুভূমির মতো তামিমের বুকের ভেতর ধুলোর ঝড় উঠল। যেন তপ্ত রোদে মরুভূমির বালু যেমন উত্তপ্ত হয়ে থাকে, তেমনি তামিমের বুকের ভেতর উত্তপ্ত হয়ে আছে। বুকের ভেতর যেন এক পৃথিবী শূন্যতা। এই নবনী তার ছিল, অথচ আজ আর কেউই না। এক সময় এই নবনীর উপর তামিমের 16 আনা অধিকার ছিল, অথচ আজ এর দিকে এক দণ্ড প্রাণ ভরে দেখতেও বারণ।
এই নবনীর জন্য কি না একটা প্রতিষ্ঠানের মালিক উম্মাদ হয়ে ঘুরছে। তামিম মানতে পারছে না এটা। কেন এতদিন একে তামিম চিনতে পারলো না? কেন এত দেরি হলো তার? কেন অন্য কেউ এখন নবনীকে ভালোবাসে? তামিম কিছুতেই এটা মেনে নিতে পারছে না। নবনী তামিমের না হোক, তাতে তামিমের সমস্যা নেই, কিন্তু তামিম এটা মানতে পারছে না যে নবনী অন্য কারো হবে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে। এটা ভাবলেই তামিমের মাথায় আগুন ধরে যায়। নবনী মাথা তুলে তামিমের দিকে তাকায়, তারপর বলল, কিছু বলবেন? স্যার তো এখনো আসেনি। কোনো প্রবলেম থাকলে আমাকে বলুন, আমি স্যারকে জানিয়ে দিব। তামিমের রাগ ক্ষোভের রূপ নিল, স্বাভাবিক চিন্তা শক্তির লোপ পেল। স্থান কাল পাত্র ভুলে দাঁত কিরমিরিয়ে বলল, খুব ভালো আছো এখন? বড় স্যারকে প্রেমের জালে ফাঁসিয়েছ, স্যারকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ, ভীষণ সুখে আছো এখন, তাই না? এসব কাহিনী করার জন্যই আমাকে ছেড়ে যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছো? নবনী চোখ মুখ শক্ত করে বলল। ডোন্ট ক্রস ইওর লিমিট। তামিম টেবিলে থাপ্পড় মেরে বলল, লিমিট ক্রস করলে কি করবি তুই আমাকে? তোরে আমি ভয় পাই নাকি? শোন, এত আকাশে উড়িস না। স্যারকে আমি বলে দিয়েছি তুই যে ডিভোর্সি। আমি যে তোরে 2 লাথি দিয়ে আমার জীবন থেকে বের করে দিয়েছি, স্যার জেনে গেছে। তাই এত ভাব মারিস না আমার সাথে। নবনীর সহ্য হলো না। এতদিন নীরবে সহ্য করে যাওয়া সব আক্রোশ এবার বিদ্রোহ জানালো। কষে একটা চড় দিল তামিমের গালে। পুরো অফিসের স্টাফরা নিস্তব্ধ, যেন খান খান করে ভেঙে পড়ল। হিস হিসিয়ে নবনী বলল, এটা আমার কর্মক্ষেত্র। এখানে আমি যেমন কাজ করতে এসেছি, আপনিও কাজ করতে এসেছেন। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলার রাইট আমি আপনাকে দিইনি। তাই নেক্সট টাইম সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। চড় খেয়ে তামিমের মাথা ঘুরে গেল যেন। এই সেই নবনী, নরম কমল ভীতু, সাত চড়ে যার রা ছিল না। এই সেই নবনী, শত আঘাতেও যে ওহ শব্দটা উচ্চারণ করতো না। এই কি সেই নবনী? এত তেজের কোথা থেকে এলো? এই অগ্নি মূর্তি তো তামিম আগে দেখেনি। তামিম আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। 6 বছরের চাকরি জীবনে এই প্রথম এরকম হলো তামিমের সাথে। ধীর পায়ে তামিম অফিস থেকে বের হয়ে গেল। মেঘ অফিসে এসে দেখে নবনী চোখ মুখ শক্ত করে বসে আছে। ইন্টারকমে মেঘ নবনীকে কেবিনে যেতে বলল। নবনী কেবিনে গিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। মেঘ ভীষণ মনোযোগ দিয়ে নবনীকে দেখতে লাগলো, তারপর বলল, কি হয়েছে? নবনী মাথা নিচু করে রাখলো। মেঘের কোমল সুর কঠোর হয়ে গেল। আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে নবনী? সত্যি করে বলো তো। নবনী মাথা নিচু করে বলল, তামিম সাহেব আমার সাথে অভদ্রতা করেছেন, এজন্য আমি ওনাকে একটা থাপ্পড় মেরেছি। মেঘ ক্রুদ্ধ হয়ে বলল, ওকে আমি। নবনী আর কিছু বলতে দিল না, মেঘকে থামিয়ে দিয়ে বলল, উনি আমার সাথে মিসবিহেভ করেছেন, তার জন্য আমি প্রতিবাদ করেছি। আমি আশা করছি আপনি এটা নিয়ে একটা কথাও বলবেন না, এটাকে পার্সোনালি নেবেন না। এই টপিক এখানেই সমাপ্ত। আপনি যদি এটা কেন্দ্র করে কোনো অ্যাকশন নেন তবে আমি কষ্ট পাবো। মেঘ ফ্লোরের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, তারপর বলল, তুমি কষ্ট পাবে এমন কাজ আমার জান থাকতে কখনো করব না আমি। নবনী বের হয়ে গেল মেঘের কেবিন থেকে। মেঘ চেয়ারে বসে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, কোথায় ভেবেছি আজকে ফার্স্ট দেখাতে একটু ভালো করে দুজনে কথা বলবো, তারা উল্টে তৃতীয় ব্যক্তির জন্য এরকম একটা সুন্দর সময় নষ্ট হয়ে গেল। শুধু তুমি কষ্ট পাবে বলেছো বলে এই মেঘ থেমে গেছে, নয়তো কুত্তার মতো মার খেত ওই তামিম আমার হাতে। লাঞ্চের সময় নিতু জানতে পারলো তামিমকে নবনী থাপ্পড় দিয়েছে। কথাটা শুনে নিতু চমকালো ভীষণ ভাবে। মনের ভিতর যেই সন্দেহ দানা বেঁধেছে, এই কথা শুনে তা যেন আজ চারা গাছে রূপ নিয়েছে। অশান্ত মনকে শান্ত করতে অফিস থেকে ফিরে নিতু সোজা বাবার বাসায় গেল। নিতুর বাবা রিটায়ার্ড বরকত হোসেন একটা চেয়ারে বসে মেয়ের দিকে অপলক তাকিয়ে রইলেন। তার ছোট্ট মেয়ে নিতু পুতুলের মতো দেখতে মেয়েটাকে আজ কেমন বিবর্ণ লাগছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে সারা শরীরে বুঝি এক ফোঁটা রক্তবিন্দুও নেই। নিতু বাবার পায়ের কাছে এসে বসে রইল খানিকটা সময়। নিতুর মা রেবেকা টেবিলে খাবার দিতে দিতে বললেন, তোর কি কোনো সমস্যা চলছে নিতু? তোকে এরকম লাগছে কেন? নিতু মলিন হেসে জবাব দিল,
কতদিন তোমাদের দেখি না মা, তাই চলে আসলাম। তোমাদের জন্য মন কেমন করছে। রেবেকা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, তাহলে তো আর ভাবনার কিছু নেই। তবে নিতু শোন, একটা কথা মাথায় রাখিস, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটো আলাদা। বিয়ের আগে যেসব স্বভাব ছিল সেসবে পরিবর্তন আনার চেষ্টা কর। সবসময় প্রতিবাদী মনোভাব থাকা ভালো নয়। তুই আমার মেয়ে তো, আমি তো জানি তোকে। অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করিস নিজের বাবার মতো, ঋতুর মতো ধৈর্যশালিনী হতে চেষ্টা কর। সংসার জীবনে নানা আঘাত আসে মানুষের, সবকিছুতে উগ্র ভাব দেখাস না। নিতু মায়ের দিকে তাকিয়ে হাসলো। বরকত সাহেব রেগে বললেন, তোমার মতো শিক্ষিত মানুষ যদি এভাবে অন্যায়কে সাপোর্ট করে যায় তাহলে এই সমাজ তো রসাতলে যাবে। না না, আমার মেয়েকে আমি যে আদর্শ দিয়ে গড়ে তুলেছি তা থেকে আমার মেয়ে এক চুলো নড়বে না। নিতুমা আমার, আমি জানি না তোর কি হয়েছে, তবে যাই হোক মনে রাখিস তোর বাবা তোর সাথে আছে, তোর বাবার সম্পূর্ণ ভরসা আছে। তুই কখনো ভুল করবি না। নিজের মনকে শান্ত কর মা, তোকে ভীষণ অস্থির লাগছে। রেবেকা বেগম টেবিলের উপর শব্দ করে প্লেট বাটি রাখতে লাগলেন। নিতু বুঝতে পারলো মা রেগে আছেন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিতু বাসায় চলে এলো। আজ বহুদিন পর শামীম বাসায় এসেছে। আগামীকাল লুবনাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাহেরা বেগম কল করে কাটাকাটি শুরু করায় আসতে বাধ্য হলো। এবার অবশ্য চেনা জানা থেকে সম্বন্ধ এসেছে। দিশার চাচাতো ভাইয়ের জন্য সম্বন্ধ এসেছে। শুনেই তো তাহেরা বেগম আনন্দে বাতাসে ভেসে বেড়াচ্ছেন যেন। এত বড় ঘরের বউ হবে তার মেয়ে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। শামীম নানাভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাহেরা বেগম এসব শুনতেও চাচ্ছেন না। তিনি শুধু এই স্বপ্নে বিভোর হয়ে আছেন যে শহরের ছেলের বাবার দুটো 6 তলা বাড়ি আছে, ছেলেরা 2 ভাই মাত্র। ছেলের আগে দুটো বিয়ে হয়েছে, এই ব্যাপারটাও যেন দুটো 6 তলা বাড়ির সামনে তুচ্ছ হয়ে গেল। শামীম দিশার চাচাতো ভাই রাকিবের সম্পর্কে সব খোঁজখবর নিয়েছে। এই ছেলেটা একেবারে বাজে চরিত্রের, বহু নারীতে আসক্ত, নেশায় আসক্ত, 3 বার রিহ্যাবেও ছিল, কিন্তু ওকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়নি। শামীম যতবার মাকে এসব বলতে চায়, তাহেরা বেগম ততবারই এড়িয়ে গিয়ে বলেন, ঘরে একটা বউ গেলে সব ঠিক হয়ে যাবে। এই বয়সে সব ছেলেদেরই এরকমই একটু আধটু দোষ থাকে, আর বড়লোকের ছেলেমেয়েরা একটু একটু এরকমই হয়, এতেও অসুবিধা নেই। শামীম অধৈর্য হয়ে গেল মায়ের এসব শুনে। চিৎকার করে বলল, তোমার এই লোভের জন্য আমাদের সব ভাই বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মা। আমরা কেউ সুখী না। বড় ভাইয়ের আগে আমাকে বিয়ে করিয়েছ শুধুমাত্র নিজের লোভে বসে, দিশার বাবা ধনী বলে, অথচ কখনো দিশার সাথে আমার সম্পর্ক কেমন তা জানতে চাওনি। স্বামী স্ত্রী হয়েও আমরা দুজন 2 মেরুর বাসিন্দা। দিশা আজ এই পার্টি কাল ওই পার্টি করে দিন কাটায়। তুমি সোনামুখ করে তা মেনে নাও কেন? শুধু দিশার বাবার টাকা আছে, বড়লোক ঘরের মেয়ে দিশা, এই জন্যই। আমি এটাই ভেবে পাচ্ছি না, দিশার বাবার টাকা পয়সা থাকলে তোমার আমার কী লাভ হবে? আমাদের কি ওখানে কয়েক কোটি টাকা দিবে, নাকি ওসব আমাদের কোনো কাজে আসবে? এই সহজ কথাটা তোমার মাথায় ঢোকে না মা? তোমার এই কাজের জন্য আমার বাবা আমার উপর অভিমান করেছিলেন, বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারিনি। তাহেরা বেগম রেগে গিয়ে বললেন, খবরদার আমার সামনে চিৎকার করে কথা বলবি না। আমার মেয়ে ভালো, আমি তোর চাইতে ভালো বুঝি। গায়ে পড়ে উপদেশ দেওয়ার চেষ্টা করবি না। মেয়েকে বড় ঘুবিয়ে দিব, তার তো সহ্য হচ্ছে না। শামীম পরাজিত সৈনিকের মতো সোফায় হেলান দিয়ে বসে পড়ল। পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটাও চায় তার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক, বোন সুখে থাকুক। নিতু ফিরে দেখে শামীম বসে আছে। কেউ না বলে দিলেও নিতু বুঝতে পারল এ তামিমের ছোট ভাই শামীম। 2 ভাইয়ের চেহারায় অনেকটা মিল রয়েছে। নিতু এগিয়ে গিয়ে সালাম দিল শামীমকে। শামীম হকচকিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? নিতু হেসে বলল, আমি নিতু। শামীম কিছুটা বিরক্ত হলো নিতুর নাম শুনে। এই সেই মেয়ে যার জন্য তামিম নবনীকে ছেড়ে দিয়েছে। এই মেয়েটাই নবনীর সংসার ভেঙে দিয়েছে। মনে হতেই শামীমের ভ্রু কুঁচকে গেল। নিতু হেসে বলল,
আপনি মনে হয় আমাকে এখানে এক্সপেক্ট করেননি, অথবা আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। খাবার খেয়েছেন কি? চা কফি কিছু খেয়েছেন? কিছু খেতে হলে আমাকে ডাকবেন, আমি করে দিব। শামীম কোনো কথা বলল না। নিতু নিজের রুমে চলে গেল। তাহেরা বেগম নিতুর রুমে গিয়ে আদেশের সুরে বলল, কাল অফিসে যাবে না, 11টার দিকে বাসায় গেস্ট আসবে লুবনাকে দেখতে। ওদের জন্য সব রকম খাবারের ব্যবস্থা করবে। সকালে উঠে ভাত, পোলাও, চিকেন, বিফ, মাটন, ফিশ, সিক্স অফ কিছু চাই আমার। নিতু হাই তুলতে তুলতে বলল, আমি রোবট নই, আপনার মেয়েকে দেখতে আসবে, তার ব্যবস্থা আপনিই করবেন। বড় ভাইয়ের বউ হিসাবে আমি থাকতে পারি উপস্থিত, কিন্তু তাকে অন্যভাবে নেওয়ার সাহস করবেন না। আমি বাসার কাজের মহিলা নই, বড় জোর আপনাকে একটু হেল্প করতে পারি, গেস্টদের খাবার সার্ভ করতে পারি। আপনার বাড়ির ছোট বউ যদি সারাদিন অন্য ছেলেদের সাথে সময় কাটিয়ে সংসারে মনোযোগ না দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে পারে, তাহলে তা আমিও পারি। আমি তবু তা করি না, কেননা আমি এই শিক্ষা পাইনি আমার পরিবার থেকে। তাই বলে আবার আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না, আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহেরা বেগম চাপা ক্রোধ নিয়ে নিতুর রুম থেকে বের হয়ে গেল। বসার রুমে বসে শামীম সবটা শুনতে পেল এবং শুনেই এক অদ্ভুত প্রশান্তিতে শামীমের মন ভরে গেল। শামীমের একটুও খারাপ লাগলো না তার মায়ের সাথে বড় ভাইয়ের বউ এরকম ব্যবহার করায়, বরং আনন্দিত হলো এই ভেবে যে এতদিন একজন উপযুক্ত জবাব দিয়েছে। তবে আফসোস হলো নবনীর জন্য। নবনী যদি এভাবে সাহস করে রুখে দাঁড়াতো, তবে হয়তো এভাবে সংসারে ভাঙন দেখা দিত না, এত তাড়াতাড়ি বাবাকে হারাতো না শামীম। বাবার সাথে যে এখনো অনেক কথা বলা বাকি ছিল শামীমের, আর কি এই জন্মে বাবাকে তা বলা হবে? আজীবনের জন্য এতিম উপাধি দিয়ে বাবা হারিয়ে গেল এক বুক অভিমান নিয়ে। শামীম তো পারল না বাবার সেই অভিমান ভাঙাতে। সেই চেষ্টা করার আগেই যে বাবা ফাঁকি দিয়ে চলে গেল। তাহেরা বেগম নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শামীম সোফাতেই শুয়ে পড়ল। লুবনা নিজের রুমে রূপ চর্চা করছে। দিশা মেসেঞ্জারে ব্যস্ত। এতদিন পর স্বামী বাসায় এসেছে, অথচ তাতে দিশার কোনো মাথা ব্যথাও নেই। ফ্লোরে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো নিতু। বারবার নিতুর মনে হতে লাগলো এই নবনীর সেই মেয়ে যার সাথে তামিমের বাবা তামিমের বিয়ে দিতে চেয়েছিল। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে নিতু। ঘড়ির কাঁটা একটার ঘরে পৌঁছে গেছে, অথচ তামিম এখনো বাসায় আসেনি। নিতুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাহিরে তাকে যত শক্ত মনে হয়, ভিতর থেকে যে সে ততই ভঙ্গুর। তাকে কেউ জানে ভালোবাসার কি অপরিসীম শক্তি? একজন কঠোর হৃদয়ের মানুষের মনকেও ভেঙে চুরমার করে দেয় অনায়াসে। নবনী মেঘের সাথে কথা বলতে গিয়ে বারবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। কিছুতেই বলতে পারছে না নবনী। অবশ্য মেঘ নবনীকে কথা বলার সুযোগও দিচ্ছে না, নিজের সব বলে যাচ্ছে। যেন কত বছর ধরে মেঘ কারোর সাথে কথা বলতে পারেনি, তাই জমানোর সব কথা প্রকাশ করছে নবনীর কাছে। অথচ ব্যাপারটা হলো মেঘ নবনীকে ফ্রি হবার টাইম দিচ্ছে। শুরুতেই যদি নবনীকে বারবার কথা বলো না কেন এসব বলে, তবে নবনী বিব্রত হবে বারবার। এর চাইতে ভালো নবনী আগে ফ্রি হয়ে নেক, তারপর নিজ থেকেই কথা বলবে। এরকম হু হা করবে না। অবশ্য এই হু হা শুনতেও মেঘের ভীষণ ভালো লাগছে। ভালোবাসার মানুষের সবকিছুই কি সবার এত ভালো লাগে, এত মধুর মনে হয়? ভালোবাসার ব্যাপারটা এত বেশি মধুর কেন? তাহেরা বেগমের রাতে ঘুম ভালো হয়নি, বারবার ঘুম ভেঙে গেছে। ঘুমে ধরেছে ভোর রাতের দিকে। ঘুম থেকে উঠতে উঠতে তার সকাল 10:25 বেজে গেল। এত দেরিতে ঘুম ভাঙায় তাহেরা বেগম আঁতকে উঠলেন। এত বড় পরিবার থেকে আজ সম্বন্ধ আসছে তাদের সামনে, সেই অনুপাতে তো খাবার দিতে হবে, অথচ তিনি তো এখনো বিছানায়। নিজের উপর নিজের রাগ হলো খুব। তাড়াতাড়ি করে উঠে বের হয়ে দেখেন খাবারের ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। পা টিপে টিপে তাহেরা বেগম রান্নাঘরের দিকে গেলেন। গিয়ে দেখেন নিতু চুলায় পিঠা বানাচ্ছে। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো খাবারের ডিশ দেখা যাচ্ছে। নির্দিষ্ট চিত্রে
তাহেরা বেগম এসে দেখতে লাগলেন কি কি করা হয়েছে। দেখে তিনি ভীষণ চমৎকৃত হলেন। ইতিমধ্যে বিফ রেসালা, চিকেন রোস্ট, কুমড়া, মটর, ইলিশ ভাজা, ডিমের কুমড়া, চিংড়ি দিয়ে করলা ভাজি, 2 রকম ভর্তা, ফ্রাইড রাইস, চিনি কিচেন, চাইনিজ ভেজিটেবল, চিংড়ির মালাইকারি, দুধ পুলি, দুধ চিতই, পায়েস বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এত আইটেম দেখে তাহেরা বেগমের চমক লেগে গেল। তিনি নিজেও এত আয়োজন করতেন না নিশ্চিত। মনে মনে ভীষণ ভালো লাগলো তার। তবুও কিচেনে ঢুকে বললেন, এসব আধিক্যতা দেখাতে কে বলেছে তোমাকে? আমার মেয়ে যখন, আমার তো ঠেকাই পড়েছে। আমার কাজ আমি নিজেই করতাম। তোমার তো দয়া দেখে কাজ করতে হবে না আমার মেয়ের জন্য। কে জানে কোন খাবারে কি মিশিয়ে রেখেছো। নিতু সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে, সারা মুখ লাল হয়ে গেছে। সেই রাত থেকে চুলার পাশে দাঁড়িয়ে কাজ করতে করতে। তাহেরা বেগমের কথা শোনার পর নিতু বলল, এই যে এখানে পাটিসাপটা পিঠা বানানোর ডো করা আছে, ক্ষীর করা আছে। ক্ষীর দিয়ে বাকি পিঠা আপনি বানিয়ে নিন। আমি এখনো পোলাও করিনি, তাও করে নিন আপনি। বাকি আপনার যা ভালো লাগে তা করুন।